আচ্ছা, আমি ফার্স্ট অফ অল, যে আমার একটু আজকে লেট হয়ে গেছে, আস্তে আস্তে একটা কাজে ছিলাম। ফার্স্ট অফ অল সরি। দেন আমি একটু শুরু করি ইনিশিয়াল ইন্ট্রোডাকশন দিয়ে। আমি মাসুম গাজী। আমি আছি মশিমই থাকেন কোঙে অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে। আর আমার আর্টিকেলশিপ হলো একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস থেকে। ইমিডিয়েট আমি ডেপুটি ডাইরেক্টর ছিলাম একনাবিনের। দেন রিসেন্টলি আমি মশিমইতে জয়েন করেছি, এটা জানুয়ারির 2025-এ। ইন্ট্রোডাকশন। আর আপনাদের মতো আমিও আরেকটা লেভেলের স্টুডেন্ট আছে, আমি আইবিএ তে এমবিএ করতেছি এখন, রানিং স্টুডেন্ট, এক্সিকিউটিভ এমবিএ। আর সিএ কোয়ালিফাই করেছি 2022-তে, ডিসেম্বর 2022। আমার আইসিএমইবি তো আমি পড়াশোনা করতেছি, একটা পেপার বাকি আছে আমার আইসিএমইবি কোয়ালিফাই করার জন্য। বেসিক্যালি আমি ট্যাক্সেশন নিয়ে ট্যাক্স নিয়ে কাজ করি, ট্যাক্স এন্ড ভ্যাট। যদি কেউ আমার সাথে লিঙ্কডইনে অ্যাড থাকেন হয়তো দেখবেন যে আমি প্রায় সময় অনেক আর্টিকেল থাকে আমার। তো আপনাদের এখন আমি নিব অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং নিয়ে ক্লাস নিব। চেষ্টা করব আমি যতটুকু সম্ভব আপনাদের যাতে ক্লাস রিলেটেড কোশ্চেন আসে, আপনাদের যাতে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন, ডিসকাশন করব। আর ক্লাস, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস চলাকালীন সময়ে, প্রেজেন্টেশনের মধ্যে কোশ্চেনটা না করে একটু নোট ডাউন করেন। 10-15 মিনিট যদি যাবে, একটা টপিক্স যাওয়ার পর আমি নিজেই জিজ্ঞেস করবো যে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, যে আমি প্রেজেন্টেশন দেওয়ার পর আমি নিজেই জিজ্ঞেস করবো যে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তখন কোশ্চেন করবেন। যদি কোনো ইমিডিয়েট কোশ্চেন থাকে এটা নোট ডাউন রাখবেন, তাহলে বেটার হবে এবং প্রেজেন্টেশনটা নেওয়া যাবে। বিশাল লম্বা কোর্স, 10টা ক্লাসের মধ্যে শেষ দিতে হবে। আমি নিব অ্যাকচুয়ালি জোর ক্লাস গুলা, জোর চ্যাপ্টার গুলা, বিজোর গুলা 1, 3, 5 এগুলা নিবে অ্যাকচুয়ালি আমাদের কৌশিক ভাই নিবেন। তো আমার আজকে টপিকস এর মধ্যে যেটা আছে, ইকুয়েশন, মেনলি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনারা তো অ্যাকাউন্টিং এর অনেকেই আছেন না, তাই না? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার। মানে ভাই, অ্যাকাউন্টিং, হ্যাঁ অ্যাকাউন্টিং এর আছেন যেহেতু, তার মানে ইকুয়েশন অ্যাকচুয়ালি আপনাদের জন্য এটা ইজি জিনিস। ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করছেন। তো এখানে আমি একটা এক্সারসাইজ করব, আপনাদের ক্লাসে রেখে দেখাবো। আর একটা এক্সারসাইজ আমি আপনাদের করতে দিব, এটা গুগল ফর্ম ক্রিয়েট করা আছে, আপনারা জাস্ট টিক মার্ক দিবেন আর কি গুগল ফর্মে, এমসিকিউর মতো আর কি। এটা এক ক্লাসের মধ্যে না, এটা ক্লাস শেষ হলে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের মেইলে। আপনারা এটা নেক্সট ক্লাসের আগে সাবমিট করলে হবে আমার, নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট করা আছে। জি, অ্যাসাইনমেন্টে আপনার মেইলে সাবমিট করে দিবেন? না মেইলে বলতে অ্যাসাইনমেন্ট এমন ভাবে ডিজাইন করা আছে এটা অটো চলে আসবে, এমসিকিউ করা আছে আর কি। হ্যাঁ, গুগল ফর্মে আচ্ছা, এমসিকিউ করা আছে, কোশ্চেন আমি ঠিক আছে। এখানে দিব। আর কোশ্চেনের অ্যান্সারটা এমসিকিউ আসবে আর কি, এটা অটোমেটিক চলে আসবে mail এ। ঠিক আছে, আপনাদের যাতে ইজি হয় এভাবেই দিচ্ছি আমি। আর না, এমসিকিউ করলে আপনাদের প্র্যাকটিস হবে, কারণ আপনি এমসিকিউটা এমন ভাবে ডিজাইন করা, এমসিকিউর অ্যান্সারটা আপনি করার জন্য আপনাকে খাতায় করতে হবে ম্যাথটা। ঠিক আছে, খাতায় করে দেন আপনি এমসিকিউটা অ্যান্সার করতে হবে, সো আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। আহ আমি, কৌশিক ভাই হয়তো বেসিক্যালি আইডিয়া দিছে। আমি আমি অ্যাকচুয়ালি আরেকটা ইন্ট্রোডাকশন, আমি ছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টই। আমি ছিলাম 2016-এর, আমার নলেজ লেভেল কোয়ালিফাই করছি আমি। ফার্স্ট টাইম নলেজ লেভেল কোয়ালিফাই করছি, একবারেই 7টা হয়েছিল আমার, যখন রিটেন ছিল। দেন তো আমার আইডিয়াতে, আপনারা অনেকে এখানে ঢাকা ইউনিভার্সিটি আছেন, অনেকে দেখবেন পাবলিক ইউনিভার্সিটি আছেন, আপনাদের জন্য ইস্যুই না আর কি। আমি তখন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সেই 7টা করছি আর কি, শেষ করছি একবারে। তো এটা হলো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর এই যে বেসিক যেটা, এটা কিছু প্র্যাকটিস করতে হবে, এখানে নতুন কিছু আপনি পাবেন না। নলেজ লেভেলের যে অ্যাকাউন্টিং, এর মধ্যে নতুন হয়তো আপনার 10-20% হবে যেটা আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই। এটা অ্যাকচুয়ালি আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা, যাদের বেসিক অ্যাকাউন্টিং যেটা আমরা বলি, কাইসোর যে অ্যাকাউন্টিংটা, ওই অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি এটা নলেজ লেভেলের, এর বাইরে তেমন কিছু নাই। আচ্ছা, তো এখানে তার মানে কি করতে হবে, পাস করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, মেনলি হলো প্র্যাকটিস করা। তো প্র্যাকটিস করার জন্য আপনার আইসিকিউ তে কোশ্চেন আসে এমসিকিউ, তাহলে আপনি এমসিকিউ কিভাবে দিবেন, এমসিকিউটা কিভাবে আপনি দিবেন এটা প্র্যাকটিস করার জন্য, এটা আমাদের ইনস্টিটিউটে প্র্যাকটিস আপনার করার ওয়ে নাই।
প্র্যাকটিসের ওয়ে নেই, ওনারা প্রিভিয়াস কোশ্চেন আপনি পাবেন না এমসিকিউ, আর আইসিডব্লিউ টা পাবেন না। আইসিডব্লিউ এক্সাম কিট পাওয়া যায় একটা, যেটা আপনার নীলক্ষেতে, যদি নীলক্ষেতের থেকে কি নিতে পারেন, নীলক্ষেতে ওই যে রয়্যালে বিক্রি করে আর ফারহানও বিক্রি করে। যদি আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক থাকে একটা, ওই কোশ্চেন ব্যাংকে এমসিকিউ থাকে, এটা আপনারা নিতে পারেন। দেন ম্যানুয়ালের মধ্যে কিছু আপনার সেলফ টেস্ট থাকে, ইন্টারেক্টিভ কোশ্চেন থাকে, এগুলা প্র্যাকটিস করতে হবে আপনাকে, সেলফ টেস্ট এবং ইন্টারেক্টিভ কোশ্চেন গুলা ম্যানুয়ালে। আর এর বাহিরে যদি এটা আইসিবির ইনস্টিটিউটের ক্লাস, এটা আনঅফিসিয়াল কথাবার্তা, সেটা হলো আপনারা যদি প্র্যাকটিস করতে চান এসএসসি এ অনলাইনে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ওপেন টিউশন আছে একটা ওয়েবসাইট, সেখানে আপনি মক এক্সাম দেওয়া যায়, ওদের 4-5টা মক এক্সাম আছে। ওপেন টিউশন যদি আপনারা অন করে দেখেন, অ্যাকাউন্টিং ওদের নলেজ লেভেলের সাথে আমাদের নলেজ লেভেলের সাথে ওদের মিলবে। এফএ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে এফএ লেখা আছে দেখবেন, সেখানে আপনি 4-5টা কোশ্চেন আপনি ইয়ে করা যায়, পরীক্ষা দেওয়া যায়, একবারে সেম এমসিকিউ তে হবে আর কি। সফটওয়্যারে ওটা ইয়ে হয়, রান হয় আইসিবি সিস্টেম। আর হার্ড কপি যদি আরো প্র্যাকটিস করতে চান, তাহলে এসএসসি এর কোশ্চেন ব্যাংকে ওদের এমসিকিউ কোশ্চেন আসে, মিল খেতে পাবেন। কাপলানের বই কিনতে পারেন, কাপলানের এই অ্যাপ এর কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, এটা নিয়ে প্র্যাকটিসের জন্য। বাট নলেজের জন্য আইসিডব্লিউ এর যে ম্যানুয়াল, এটা এনাফ। যদি আপনাদের কাছে, আমার কাছে এখানে আইসিবি এর ম্যানুয়াল, এটা আইসিডব্লিউ এর আইসিবি ম্যানুয়াল দেয় না, নলেজ লেভেলের সফট কপিটা। সো এটা, এই ম্যানুয়ালটা অ্যাকচুয়ালি আইসিডব্লিউ এর, আইসিবির যে ম্যানুয়ালটা এটা অ্যাজ ইট ইজ সেম, শুধু কোথাও এখানে আমাদের ডলার ছিল, এটাকে বিডিটি করা হয়েছে, আর বাকি সব আইসিডব্লিউ এর ম্যানুয়াল। আইসিডব্লিউ এর ম্যানুয়ালটা এমন ভাবে ডিজাইন করা, আপনি এই লেভেলের জন্য যতটুকু নলেজ দরকার সবই কভার করা আছে। বইয়ের জন্য, ম্যানুয়ালের জন্য অন্য কোথাও পড়াশোনা করার দরকার নাই। যদি অনেকে বলে কাইসে প্যানেলের বই পড়ার জন্য, এটা ওই ক্যাশ ফ্লোর জন্য অনেকে করে। বাকিটা হলো অ্যাকচুয়ালি এটা করার, আমার হিসেবে ওটা করার দরকার নাই। জাস্ট আপনি ম্যানুয়ালটা শেষ করে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে এটা জানার জন্য আপনি দেখতে পারেন, যে এটা জানার জন্য টেস্ট করতে পারেন, যে ওইগুলা বললাম সেগুলাতে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে। ঠিক আছে, এটা হলো ওভারঅল গাইডলাইন্স। দেন আমরা ক্লাসের পাশাপাশি আরো কিছু বলবো। আচ্ছা, আমরা যদি এই 2 নাম্বার চ্যাপ্টারটা যাই, এটা যদি ওভারভিউ করি, এখানে কি কি জিনিস আছে 2 নাম্বার চ্যাপ্টারে। ওকে, সরি এটা না, আমার স্লাইডে আছে, আমার স্লাইডে যাই। 2 নাম্বার যদি আপনার আইসিবি ম্যানুয়ালে যান, সেখানে আছে অ্যাসেট নিয়ে কিছু ডিসকাশন আছে, যে অ্যাসেট কি, কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝায়, বেসিক জিনিস আর কি। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কোনগুলো আসবে, লায়াবিলিটির মধ্যে কি আসে, বিজনেস এন্টিটি কনসেপ্ট কি, এটা হলো ওভারঅল, এই জিনিসগুলো এখানে আছে। ইকুয়েশন আছে, এগুলোর মধ্যে থেকে ইকুয়েশন, মেনলি এটা ইকুয়েশনের চ্যাপ্টার। ইকুয়েশনটা কিভাবে কাজ করে অ্যাকাউন্টিং এর, বেসিক্যালি এটা নিয়ে এখানে ডিসকাশন আছে। তো আমরা মেন পার্টে ইকুয়েশনে যাওয়ার আগে আর আরেকটা ইস্যু বলে নেই, যে আমরা স্লাইডটা, আমি ওভারঅল যতগুলো আছে সামারি করে করা, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমি স্লাইড বলার পরে আপনারা ম্যানুয়ালের সাথে, ম্যানুয়ালের যেটা রিডিং আছে, টেক্সট আছে, এটা একটু একবার রিডিং করতে হবে। মানে শর্টকাট ওয়ে নাই, শর্টকাট ওয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন তারা বুঝবেন যে এই জিনিসটা পড়া লাগবে না, এই জিনিসটা যেটা জানেন ওটা আপনার পড়ার দরকার নাই, যেটা আমার জানা আছে এটা ইগনোর করে যাবে। বাট যদি আপনার জানা না থাকে, আপনি ম্যানুয়ালের বইটা একবার রিডিং করবেন, পড়ে সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ কোশ্চেন যতগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করেন সময় পেলে, তখন স্লাইডের সাথে আপনি রিলেটেড পাবেন, যে স্লাইডের সাথে রিলেশন আছে কিনা। বাট এখানে যেগুলা মেজর এগুলো নিয়ে আসা আছে। আচ্ছা, অ্যাসেট বলতে অ্যাসেট আমি কি বুঝাই? অ্যাসেট বলতে নর্মালি আমরা তো যদি বলি আইটেম বলি অ্যাসেটে, যে অ্যাসেটের আইটেম আমার ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেটের মধ্যে কি নন কারেন্ট অ্যাসেট, যেটা আমরা বলি ফিক্সড অ্যাসেট না, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট বলতে যে অ্যাসেটটা মোর দেন 1 ইয়ার থাকে অর্গানাইজেশনে, সেটাকে বলতেছি আমরা নন কারেন্ট অ্যাসেট। বাট এখানে অ্যাসেটের ডেফিনেশন বলতে, অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট দুইটা কম্পোনেন্ট মিলে হলো অ্যাকচুয়ালি এটা অ্যাসেট। তো অ্যাসেটের মধ্যে অ্যাসেট হলো কি, ইজ এ রিপ্রেজেন্ট ইকোনমিক রিসোর্স কন্ট্রোলড বাই দ্য এন্টিটি অ্যাজ এ রিজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট। এখানে দুইটা ওয়ার্ড, একটা হলো এটা প্রেজেন্ট বলতে এই অ্যাসেটটা এক্সিস্টেন্স থাকতে হবে আপনার রিপোর্টিং পিরিয়ডে,
আরেকটা ইস্যু হলো এখানে এটা কন্ট্রোলড থাকতে হবে, মানে অর্গানাইজেশনের কন্ট্রোলে থাকতে হয়, এবং এটা ইকোনমিক রিসোর্স, এটা কি হবে, এটা থেকে ইকোনমিক রিসোর্স জেনারেট হবে। তো আমি যদি আবার একটু বলি যে একটা অ্যাসেট, এর অ্যাসেট হওয়ার মেন ক্রাইটেরিয়া হলো এটা ফার্স্ট ইভেন্ট থেকে ক্রিয়েট হবে, পিছনের যে ঘটনা থেকে, এটা আপনার অর্গানাইজেশনের কন্ট্রোলে থাকতে হবে, দেন অ্যাসেট থেকে আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট জেনারেট করবে। এখন রিপোর্টিং ডেটা এক্সিস্ট থাকতে হবে বলতে এটা হলো বইয়ের ভাষাগত কথাবার্তা, এটা দিয়ে বোঝা যাবে না। এখন আমি যদি বলি বোঝার জন্য ইজিলি, ধরেন আপনার একটা অ্যাসেট আপনার আছে, আপনার বইতে হিসাবের যে বুকস অফ অ্যাকাউন্টস, সেখানে একটা অ্যাসেট আছে আপনার, লেখা ছিল আপনার হলো গাড়ি আছে, ধরেন 20 লাখ টাকার গাড়ি। তাহলে 20 লাখ টাকার যে গাড়ি আছে, গাড়িটা হলো আপনার অ্যাসেট হবে কখন? এই অ্যাসেট গাড়ি হওয়ার একটা কন্ডিশন হলো এটা রিপোর্টিং ডেটা এক্সিস্টেন্স থাকতে হবে। রিপোর্টিং ডেট বলতে আপনার ব্যালেন্স শিট ডেট, ব্যালেন্স শিট ডেট 30শে জুন। 30শে জুনে আপনার এই অ্যাসেটটা আপনার এক্সিস্টেন্স বলতে আপনার কোম্পানির কন্ট্রোলে থাকতে হবে, কোম্পানির মালিকানায় থাকতে হবে। যে জন্য আপনারা সিএ ফার্মে যারা আছেন, দেখেন যে ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশন করতে গেলে দেখে যে এই অ্যাসেটটা অ্যাকচুয়ালি কাগজে আছে কিন্তু ফিজিক্যালি নাই, আছে না নাই, এই জন্য কিন্তু ভেরিফিকেশন করতে যান আর কি যারা আছেন। তো আমার বুকস অফ অ্যাকাউন্টস এর যে অ্যাসেটটা আছে, যেটা অর্গানাইজেশনের কন্ট্রোলে থাকতে হবে, মানে আমার রাইট আছে যেটা আমি ইউজ করার মতো। এখন একটা অ্যাসেট, ধরেন একটা গাড়ি, সেম কার, একটা গাড়ি হলো আপনার, এটা আপনার কন্ট্রোলে নাই, এটা আপনার বুকস অফ অ্যাকাউন্টস আছে, যা দেখবেন এক্সিস্টেন্সও নাই। আরেকটা জিনিস হলো এক্সিস্টেন্স থাকা লাগে, এক্সিস্টেন্সও নাই, আপনি বুকস অফ অ্যাকাউন্টস এ রাখছেন, অ্যাকচুয়ালি এটা অস্তিত্বই নেই, খালি পড়ে আছে। ওর আরেকটা ইস্যু হইতে পারে, অ্যাসেটটা গাড়িটা আছে, এটা থেকে ইকোনমিক রিসোর্স মানে ফিউচার যে ইকোনমিক বেনিফিট এটা জেনারেট হবে না। ধরেন আপনার ডাম্পিং এ পড়ে আছে গাড়িটা, এটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে না, তাইলে এটাকে রিসোর্স বলা, অ্যাসেট বলা যায় না আর কি। তো সেটা হলো আমরা আরেকটা কন্ডিশনে যাব যে এটা হলো বেসিক আইডিয়া, বাট এটাকে যদি আমি বলি যে আমি ডাম্পিং স্টেশনে পড়ে আছে, ডাম্পিং স্টেশনে পড়ে থাকলে তো একটা ভ্যালু আছে, আপনি বলতে পারেন যেটা তো একটা তো ভ্যালু আছে, তো ভ্যালু থাকলে তো একটা ভ্যালু আসে, মানে একটা আমার অ্যাসেট, হ্যাঁ ভ্যালু থাকলে একটা অ্যাসেট। তো ভ্যালু থাকলে সেটা হলো তখন কি করে, যে ডাম্পিং স্টেশনে পড়ে আছে, এটা আপনার কোনো ইউজফুল কাজে লাগতেছে না, তখন সেটাকে আবার কি করে যে আপনি যে ইয়ে করবেন, সেল করে দিবেন একটা ওই ওয়েস্টেজ হিসাবে, সেটা সেল করার সময় তখন আবার অ্যাসেট হেল টু সেল এর মধ্যে অ্যাসেট হেল টু সেল হিসাবে নিয়ে নেবেন, এটা আলাদা হিসাবে আর কি, ওয়েস্টেজ মোস্টেজ সেল করে যা হবে। আচ্ছা, এটা হলো বেসিক আইডিয়া, এগুলো পরীক্ষা আসবে না, ঠিক আছে, এগুলো এমনি শুধু জানার জন্য। কন্ট্রোল বাই দ্য এন্টিটি টেন্টিটি এগুলো অনেক কিছু বলা আছে। আচ্ছা, রিজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট, এটা কি ফার্স্ট ইভেন্ট থেকে আসে? অ্যাকচুয়ালি অ্যাসেট ফার্স্ট ইভেন্ট বলতে আপনি অ্যাসেট বাইটাই করছেন আগে, এগুলো দরকার নাই, আমি একটু মূল থিমে চলে যাই আর কি। এক্সাম্পল অফ অ্যাসেটস এর মধ্যে এখানে অনেকগুলো আইটেম আছে, এই আইটেমের মধ্যে না গিয়ে আমি ডিরেক্টলি চলে যাই কারেন্ট এবং নন কারেন্ট। দেখেন এখানে এক্সাম্পল অ্যাসেটে দুই ভাগে যখন ভাগ করা আছে, এক্সাম্পল অফ অ্যাসেটের মধ্যে আমি একটু এখান থেকে বই থেকে বের করি বুঝার জন্য। যে এখানে। আচ্ছা এখানে দেখেন, এটা সরি, এটা হলো ইন্ডিভিজুয়াল, এটা হলো কোম্পানি। আচ্ছা, আগে হলো অ্যাসেট বোঝার আগে আপনার হলো ব্যালেন্স শিটে একটু চেহারাটা একটু দেখলে সুবিধা হয় আর কি, ব্যালেন্স শিটের কোন পাশে কি থাকে। তাহলে ব্যালেন্স শিটের এখানে যদি আমি চিন্তা করি, এটা একটু চেহারাটা দেখে নেন তাহলে বাকিগুলা বুঝতে ইজি হবে। এটা হলো অ্যাসেটের, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সিম্পল একটা ফরম্যাট। অ্যাসেট আছে, অ্যাসেটের আন্ডারে আছে কি আমার নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট বলতে আপনারা যারা ইউনিভার্সিটিতে আসেন তারা শুনছেন হলো ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট না বলে ওনারা বলে ফিক্সড অ্যাসেট। দেন নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে কি আছে? নন কারেন্ট অ্যাসেট বলতে যেটা মোর দেন 1 ইয়ার অর্গানাইজেশনে স্টে করবে এবং 1 ইয়ারের মধ্যে এটা কনজিউম হবে না, 1 ইয়ারের মধ্যে রিয়ালাইজ হওয়ার সম্ভাবনা নাই, উইদিন শর্ট টাইমের মধ্যে রিয়ালাইজেশন হওয়ার সম্ভাবনা নাই।
তো যেটা অর্গানাইজেশনকে লং টার্ম ফিউচার বেনিফিট দিবে সেটাকে নিতেছেন নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে মেইন যে আইটেমটা আসে সেটা হলো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটাকে ফিক্সড অ্যাসেট আপনারা বলতেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে অনেকগুলো আইটেম থাকে, মেশিনারি থাকে, ল্যান্ড থাকে, ফার্নিচার থাকে, অফিস ইকুইপমেন্ট থাকে। এই ধরনের যে আইটেম গুলো আছে যেগুলো ফিক্সড অ্যাসেট আপনারা বলতেন ইউনিভার্সিটিতে, এখানে এসে বলতেছে এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দেন প্রিমিসেস বলছে, এখানে প্রিমিসেস একই, অফিসের প্রিমিসেস যেটা এটা। দেন ফিক্সড ফার্নিচার যেগুলো যেগুলো বলা আছে আর কি, মানে প্রপার্টি প্ল্যান্টের আন্ডারে ইকুইপমেন্টের আন্ডারে কি থাকে, প্রিমিসেস বলতেছে, ফিক্সার ফার্নিচার বলতেছে, মোটর ভেহিকেল বলতেছে, মানে ফিক্সড অ্যাসেট আইটেম গুলা। দেন কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট হলো যেটাকে আপনি উইদিন 1 ইয়ারের মধ্যে এবং অথবা শর্ট পিরিয়ডের মধ্যে আপনি কি করতে পারবেন, শর্ট পিরিয়ডের মধ্যে যেটাকে কনভার্সন করতে পারবেন টু ক্যাশ, কনভার্ট টু ক্যাশ। এর মধ্যে ইনভেন্টরি যে কোনো সময় আপনি মন চাইছে এটা বিক্রি করে দিতে পারবেন। এবং এটা উইদিন, এটা ট্রেডিং আইটেম আর কি। ট্রেড এন্ড আদার রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে। প্রিপেমেন্টস বলতে অ্যাডভান্স আপনি দিয়ে রাখছেন কোনো কাজের জন্য, ধরেন অফিসের জন্য অফিস ভাড়া অ্যাডভান্স দিলেন, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভান্স দিয়ে রাখলেন, স্যালারি অফিস থেকে অ্যাডভান্স নিল। এই ধরনের যে ধরনের অ্যাডভান্স গুলা সাপ্লায়ার কি আপনি অ্যাডভান্স দিলেন, তো সেগুলো আস্তে আস্তে আমার কি অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্টস নামে থাকে। যারা সিএফআর অডিট রিপোর্ট দেখছেন এখানে দেখবেন বলা থাকে অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্টস। দেন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স এর মধ্যে থাকে নর্মাল যেটা হার্ড ক্যাশ সেটা থাকে, এবং ব্যাংকের ব্যালেন্স গুলা থাকে। এখানে ব্যাংকের ব্যালেন্স গুলা থাকে বলতে যেগুলা কারেন্ট অ্যাকাউন্ট এবং কোম্পানির সেভিংস অ্যাকাউন্ট হয় না, কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টে হয়। ওই কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলা সেগুলো এখানে আসে। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, ফিক্সড ডিপোজিট কোথায় যায়? ফিক্সড ডিপোজিটের টেনর অনুসারে আপনি কি এটাকে নন কারেন্টে নেবেন না কারেন্টে নেবেন সেভাবে ফিক্স করবেন। ফিক্সড ডিপোজিট যদি মনে হয় যেটা 3 মাস মেয়াদিও থাকে, 6 মাস মেয়াদি থাকে, 1 বছর থাকে, যদি 3 মাস মেয়াদি হয় তার মানে কি উইদিন 3 মান্থের মধ্যে এটা রিয়ালাইজ করা যাবে, সো এটা কারেন্ট অ্যাসেট। যদি 1 ইয়ারের বেশি হয় তার মানে এটা তখন চলে যাবে নন কারেন্ট অ্যাসেটে, ফিক্সড ডিপোজিট। এই জন্য যারা ব্যালেন্স শিট দেখছেন, রিয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছেন, দেখবেন অনেক সময় ফিক্সড ডিপোজিট নন কারেন্ট অ্যাসেটে থাকে, নর্মালি এখানেই থাকে। আবার অনেক কোনো কোনো কোম্পানিতে এটা কারেন্ট অ্যাসেটে দেয়। দেওয়ার রিজন হলো 3 বছর 3 মাস টেনর, মানে উইদিন 1 ইয়ারের মধ্যে যদি এটা রিয়ালাইজ হয় কন্ডিশন, তখন এটাকে কারেন্ট অ্যাসেটে রাখে। দেন আমরা লায়াবিলিটিতে যদি যাই, লায়াবিলিটির প্রথম যে আইটেম, সেখানে ক্যাপিটাল বলতে কোম্পানির ক্ষেত্রে ওনার্স ইকুইটি লেখে, ক্যাপিটাল এখানে আছে, বইতে আছে আপনাদের। শেয়ার হোল্ডার্স ইকুইটি বলে আর কি। শেয়ার হোল্ডার্স ইকুইটির মধ্যে মেন জিনিস যেটা হলো পেইড আপ ক্যাপিটাল থাকে, পেইড আপ ক্যাপিটাল এখানে আসে। রিটেন আর্নিংস আসে, এটা ইন্ডিভিজুয়াল ফরম্যাটে করা, সোল প্রোপ্রাইটরশিপ ফরম্যাটে করা, এখানে পেইড আপ ক্যাপিটাল আসে। দেন রিটেন আর্নিংস থাকে, যদি কোনো রিজার্ভ থাকে, যে কোনো রিটেন আর্নিংস এর সাথে রিলেটেড রিজার্ভ থাকে, এই রিজার্ভের আইটেম গুলা এখানে আসে। নন কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস বলতে লং টার্ম বড়োইং। ব্যাংকে যখন আপনি ব্যাংক থেকে লোন নেন, লোন নিচ্ছেন লাইক ধরেন 5 বছরের লোনের পিরিয়ড, তাহলে 5 বছরের লোনের পিরিয়ডকে 4 বছর যে ইনস্টলমেন্টটা দিবেন সেটা আসে লং টার্ম লাইবিলিটি। যেটা উইদিন 1 ইয়ারে, ধরেন আপনার 5 বছরের জন্য আপনি লোন নিচ্ছেন 50 লাখ টাকা, বছরে আপনি 10 লাখ টাকা করে কিস্তি দিবেন, ইনস্টলমেন্ট দিবেন পার ইয়ারে, বছরে। তাহলে বছরে নেক্সট, তার মানে কি নেক্সট উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি 10 লাখ টাকা পে করবেন। ওই 10 লাখ টাকা আসে এই এই লং টার্ম, এই শর্ট টার্ম বরোইং এর মধ্যে, মানে লেখা থাকে লং টার্ম বরোইং, ব্রেকেটে দেখবেন ফাইন্যান্সিয়াল, রিয়েল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখেন, কারেন্ট পোর্শন। দেন ট্রেড এন্ড আদার পেয়েবলস থাকে, অ্যাক্রুড কস্ট থাকে। ওকে, তো এটা হলো অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা জাস্ট নমুনা। এই নমুনাটা কেন দেওয়া, নমুনাটা হলে আপনি বুঝবেন আর কি, যে রেশিওটা বুঝতে আপনার জন্য ইজি হবে। আরেকটা হলো আমার একটা রিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কেমন হয় এটা একটু দেখেন, এটা 5 মিনিট লাগবে। স্কোয়ার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, আচ্ছা,
এটা থেকে একটু আমরা দেখি। ওকে, ডান। আচ্ছা, এখানে দেখেন, এটা হলো একবারে রিয়াল যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, লিস্টেড একটা কোম্পানি, স্টার ফার্মাসিউটিক্যাল। তো এদের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রেজেন্ট করা? প্রথমে অ্যাসেট অ্যাসেট আছে, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। নন কারেন্ট অ্যাসেট, যেটা বললাম যে লং টার্ম অ্যাসেট বলতে আপনারা যেটা ইউনিভার্সিটিতে বইতে ফিক্সড অ্যাসেট নামে দেখতেন, সেটা হয়তো। দেন নন কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে থাকে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা অ্যাকচুয়ালি অর্গানাইজেশনের কোর, যেটা যেই অ্যাসেট গুলা দিয়ে অর্গানাইজেশন রান করে। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা শিডিউল আছে, সেখানে গেলে দেখবেন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, দেন ভেহিকেল থাকলে ভেহিকেল, ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, এই ধরনের যেটা পুরা বিজনেস রান হয় যে অ্যাসেট দিয়ে, সেটা আমার এখানে আছে। দেন ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস বলতে এই কোম্পানি কি করেছিল, অন্য আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করে রাখছে, সেটাকে নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। এটা কেন লং টার্মে নিয়ে আসছে? কারণ সে এটা রিয়ালাইজ করবে না উইদিন 1 ইয়ারের মধ্যে। দেন ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ বলতে এটা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করছে। বাট শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে এটা আলাদা ইস্যুটা পরবর্তীতে ডিসকাস করবো, যেটা কেন লং টার্মে নন কারেন্টে নিয়েছে, এটা অন্য ইস্যু। লং টার্ম ইনভেস্টমেন্ট আদার্স, এখানে এগুলো অ্যাকচুয়ালি এফডিআর করা ছিল তার, যদি ভিতরে দেখেন। ইনভেন্টরিজ, এটা আমরা পেলাম যে ইনভেন্টরিজ কারেন্ট অ্যাসেটে থাকে। ট্রেড এন্ড আদার রিসিভেবল, অ্যাডভান্স ডিপোজিট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। ইকুইটির আন্ডারে কি থাকে দেখেন, ইকুইটি এন্ড লাইবিলিটিস, মেন হেডিং। এটার আন্ডার একটা সাব হেডিং হলো ইকুইটি, অনেকে লেখে শেয়ার হোল্ডার্স ইকুইটি লেখে। এর মধ্যে প্রথমে আসে পেইড আপ ক্যাপিটাল অথবা শেয়ার ক্যাপিটাল, যে নামেই বল। দেন আসে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম বলতে ধরেন আপনার একটা শেয়ার ফেস ভ্যালু, গায়ের মূল্য হলো 10 টাকা। এখন এই শেয়ারটা আপনি প্রথমে, যে আপনি কোম্পানি যখন ইনকর্পোরেট করছেন তখন শেয়ার ভ্যালু ছিল 10 টাকা। তো আপনি 10 বছর পরে আবার ক্যাপিটাল রেজ করবেন, 10 বছর পরে তো আর 10 টাকা আবার শেয়ারটা ইস্যু করবেন না। কারণ 10 বছরে কোম্পানি তার অ্যাসেট অ্যাকোয়ার করছে, 10 বছর পরে কোম্পানির ভ্যালু আর 10 টাকা নাই। তখন 10 বছর পরে কোম্পানি শেয়ারটা ইস্যু করবে, 10 টাকার জায়গায় ইস্যু করবে কত, 20 টাকাতে ইস্যু করলো, 50 টাকাতে ইস্যু করলো। আপনারা যারা শেয়ার মার্কেটে শেয়ার ট্রেডিং করেন দেখবেন শেয়ারের হলো গায়ের মূল্য 10 টাকা, কিন্তু কিছু কিছু শেয়ার হলো 4,000 টাকা সেল হয়, কিছু শেয়ার হলো দেখবেন 500 টাকা সেল হয়, কিছু আবার বিলো 10 টাকাও সেল হয়, 5 টাকাও সেল হয়। সো এটা ডিপেন্ডস করে তার স্ট্রেংথ এর উপর, তার ওয়েলথের উপরে। তো 10 টাকা হলো তার কাগজের মূল্য। সে মার্কেটে যদি সেল করে, সে যখন ইস্যু করে 20 টাকা, তাহলে এডিশনাল 10 টাকা তার শেয়ার প্রিমিয়াম হিসেবে আলাদা রিপোর্ট করা লাগে। জেনারেল রিজার্ভ বলতে কোম্পানি করে জেনারেল পারপাসে রিজার্ভ রাখছে বলতে তার এক্সপানশন প্ল্যান আছে, যে সে ফিউচার এক্সপানশন করবে, সেখানে সেজন্য তো সে একটা ফান্ড অ্যাকোয়ার করে রেখে দিচ্ছে এখানে। ফেয়ার ভ্যালু রিজার্ভ, এটা অ্যাকচুয়ালি অ্যাসেট ফেয়ার ভ্যালু, এটা অন্য বিষয়টা আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করবো। ট্যাক্স হলিডে রিজার্ভ, এটা আমরা পরে ডিসকাস করবো, এগুলো পাবো পরে। ট্রান্সলেশন রিজার্ভ এগুলো দরকার নাই। রিটেন আর্নিংস, এখানে রিটেন আর্নিংস আছে। দেন লং টার্ম লাইবিলিটি আমরা গেছিলাম, যে নন কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লোন, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তো নন লং টার্ম লোন নিয়ে আমরা আলোচনা করেছি। ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কি, এটা আমরা পরে আলোচনা করবো, ইনিশিয়াল লেভেলে এখন বুঝাবে না। লং টার্ম লোন কারেন্ট পোর্শন, এটা আমরা বলছি যে যদি 5 বছরের জন্য আমি লোনটা নিয়ে থাকি, নেক্সট উইদিন 1 ইয়ারে আমি যে ইনস্টলমেন্টটা পে করব, সেটা আমি আসলে কারেন্ট পোর্শনে নিয়ে আসি। আর এক্সিডিং 1 ইয়ারের মধ্যে যে 4 বছরের যে কি লোন থাকে, ইনস্টলমেন্ট থাকে, 4 বছরের ইনস্টলমেন্ট আসবে নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে। এর বাইরেও আপনার এটা হ্যাঁ লং টার্ম লোন কারেন্ট পোর্শন। এর বাইরেও শর্ট টার্ম লোন থাকতে পারে, যেমন এলসির জন্য লোন নেয়, 3 মাসের জন্য লোন, 6 মাসের জন্য লোন নেয়। তারপর ওডি থাকে, ওভারড্রাফট থাকে, এগুলো কারেন্ট কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আসে। ট্রেড পেবল বলতে যে আপনার বিজনেসের যে সাপ্লায়ার কে পেবল, এগুলো এখানে আসতেছে। আদার পেবল অন্যান্য, যেমন ইউটিলিটি পেবল থাকতে পারে, অডিটরি ফি পেবল থাকতে পারে, স্যালারি পেবল থাকতে পারে, গ্যাস বিল পেবল, এরকম এগুলো যে পেবল গুলো আছে এগুলো আদার পেবল এর মধ্যে নিয়ে আসে। কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, এটা হলো ট্যাক্স এর পোর্শন, যে কত টাকা তার হলো ট্যাক্স লাইবিলিটি আছে। অ্যাক্রুড এক্সপেন্স, এটা একটু ডিফারেন্স আছে ট্রেড পেবল এবং অ্যাক্রুড এক্সপেন্স এর মধ্যে, এটা পরে আমরা আলোচনা করবো। আনক্লেম ডিভিডেন্ড বলতে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, শেয়ার হোল্ডারদের হয়তো খুঁজে পায় না, ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিচ্ছে, টাকা চায় না, আনক্লেম আকারে পড়ে আছে, এটা একটা লাইবিলিটি, শেয়ার হোল্ডারদের কাছে লাইবিলিটি। এটা হলো জাস্ট একটা আইডিয়ার জন্য। এখন আপনার কোশ্চেন বলেন তো, এই ফিক্সার, ওভারঅল এই ফিক্সার নিয়ে আপনাদের কোনো কমেন্ট আছে কিনা, এটা বলেন।
এটা জাস্ট আইডিয়ার জন্য কিভাবে ব্যালেন্স শিটটা থাকে রিয়াল টার্ম। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, হ্যাঁ বলেন। স্যার ওই যে লং টার্ম লায়াবিলিটির ক্ষেত্রে আহ, এক বছরটা যে আমরা কারেন্ট কারেন্ট ইয়ারে দেখাই ওইটার একটা এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, এটার এক্সাম্পলটা হলো এমন, আমি যেটা বললাম মুখে মুখে, যে আপনি 50 লাখ টাকার একটা লোন, টার্ম লোন নেওয়া, এটার মেয়াদটা হলো কত, 5 ইয়ারের মধ্যে আপনি পে করবেন। 50 লাখ টাকা লোন, ইউ উইল পে উইদিন 5 ইয়ার। তাহলে আমি ধরে নিলাম এক্সাম্পলের জন্য আপনি পার ইয়ারে 10 লাখ টাকা ইনস্টলমেন্ট পে করবেন। ইন্টারেস্টের কথা আমি ভুলে যাই, সিম্পলি বোঝার জন্য আমি এটা চিন্তা করি। পার ইয়ারে আপনি 10 লাখ টাকা পে করবেন। তো নেক্সট 10 ইয়ারে আপনি যখন এই বছরের ধরেন এই 2025 এর জানুয়ারিতে আপনি লোন নিলেন হলো 50 লাখ টাকা, তাহলে 2025 এর ডিসেম্বরে আপনার যদি ইয়ার এন্ডিং হয়, তাহলে আপনি 10 লাখ টাকা পে করে দিচ্ছেন, আর বাকি থাকে ডিউ থাকে হলো 40 লাখ টাকা। দেন 2026 এ গিয়ে আপনি ব্যালেন্স শিট করলেন, অথবা 2025-এ 31 ডিসেম্বর 2025-এ আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন। তো 31 ডিসেম্বর 2025-এ আপনি যখন দেখাবেন, তার মানে আপনার রিমেইনিং ডিউ হলো 40 লাখ। 40 লাখের মধ্যে নেক্সট 1 ইয়ার মানে 2026-এ আপনি পে করবেন 10 লাখ। এই 10 লাখ টাকা আসবে লং টার্ম লোন কারেন্ট পোর্শনের মধ্যে, 10 লাখ টাকা। আর রিমেইনিং যে 30 লাখ টাকা আছে, এটা হলো আপনার মোর দেন 1 ইয়ার পরে মানে 1 বছর পরে পে করবেন, জি স্যার, বুঝছি। আফটার আফটার ডিসেম্বর 2026-এ পে করবেন। সো এই 30 লাখ আসবে তখন লং টার্ম লোনের মধ্যে। আচ্ছা, বুঝছি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যে ফিক্সচার এন্ড ফিটিংস যে পার্টটা ছিল, এটা কি ইকুইপমেন্ট তারপর ফার্নিচার এগুলোকে বোঝাচ্ছে? রাইট, রাইট। এই যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আপনি যদি রিয়ালি যাই সেখানে কি আছে দেখেন এখানে, এই যে নোট কত, নোট 4। নর্মালি এটা কি থাকে, অ্যানেক্সারে থাকে। আমরা যদি অ্যানেক্সার লিস্টে যাই, এই যে বিশাল একটা লম্বা অ্যানেক্সার আছে, এটাতে যান দেখেন কি কি আইটেম থাকে। এখন মনে বোঝা যাচ্ছে না, দেখা যায় এটা? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা আরেকটু বড় করে দেখেন এখানে কি কি আছে। তার ল্যান্ড আছে প্রথমে, বিল্ডিং আছে, বাউন্ডারি ওয়াল আছে, প্ল্যান্টেড মেশিনারি আছে, ল্যাবরেটরি ইকুইপমেন্ট আছে, যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানি ল্যাবরেটরি ইকুইপমেন্ট লাগবেই। ফার্নিচার ফিক্সার আছে, অফিস ইকুইপমেন্ট আছে, কম্পিউটার, মোটর ভেহিকেল, তার ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, গ্যাস লাইন ইনস্টলেশন। তো এই অ্যাসেট গুলা তার হলো ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আন্ডারে আছে এই অ্যাসেট গুলা। এটা হলো অ্যাকচুয়ালি কই, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আছে, সে আলাদা আলাদা ভাবে এটাকে রিপোর্ট করছে, তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এই অ্যাসেট গুলো আছে। আর সেলস এন্ড ডিস্ট্রিবিউশন এগুলো আছে, তার সেলস সেন্টার থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডিভিশন ওয়াইজ, বড় বড় জেলাতেও আছে, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, বরিশাল বলেন, সবগুলা ডিভিশনে আছে, বড় বড় ডিস্ট্রিক্টও থাকে, ওইখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। তো সেলস এন্ড ডিস্ট্রিবিউশনের আন্ডারে আছে তার ল্যান্ড, বিল্ডিং, বান্ডার, সেম আইটেমই। এটা একটা সফটওয়্যার, এটা মনে হয় সেলস একটা সফটওয়্যার, আর কম্পিউটার নেটওয়ার্কিং। সো এগুলো হলো অ্যাকচুয়ালি তার ফিক্সড অ্যাসেটের, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আইটেম বলে। আচ্ছা বলেন, আর কোনো কোশ্চেন আছে? আপনার কোশ্চেন তো ক্লিয়ার নাকি এটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। স্যার, রাইট অফ ইউজ যেটা আমরা যদি বলি হুম লিজ এগ্রিমেন্ট, এটার ক্ষেত্রে আমরা যদি মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড হয়, সেক্ষেত্রে হুম আমরা নন কারেন্ট অ্যাসেটের মধ্যে রেকগনাইজ করি। হুম। কারণ যদি 1 ইয়ারের কম হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, মানে 1 ইয়ারের না, কম হতে আমরা আচ্ছা আচ্ছা, ওকে, রাইট রাইট রাইট। যদি পার্সেন্টেজ দেখা গেল যে আমাদের লিজ এগ্রিমেন্টের মধ্যে বলা আছে যে মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের পরে, মানে প্রতি অ্যাকাউন্টিং পিরিয়ডের ক্ষেত্রে 10% করে হচ্ছে আমাদের আহ, কি বলে রেন্টাল অ্যামাউন্ট বেড়ে না যাবে। না, আমি 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 বুঝতে পারছি, আপনার পয়েন্ট হলো বুঝতে পারছি, কিন্তু এটা নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, সরি লিজ অ্যাসেটের ক্ষেত্রে নন কারেন্টে নিতে আমি দেখিনি আর কি, নন কারেন্টে নেয় না কখনো। এটা লজিক হলো, এটা যে উইদিন 1 ইয়ারের মধ্যে অ্যাসেটের ক্ষেত্রে এইভাবে ক্লাসিফিকেশন হয় না আর কি। কারণ আপনি দেখেন,
আপনি যখন এটা একটা লায়াবিলিটি, আপনি যেটা বলছেন দুইটা দুইটা পার্সপেক্টিভ, হ্যাঁ, এটা আমি আবার একটু ব্যালেন্স শিটের বডিতে যাই। আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি কিন্তু প্রেজেন্টেশনটা এরকম না। তো এখানে ছিল। আচ্ছা, নন আপনি যে বলছেন যে লিজ অ্যাসেট থেকে দুইটা জিনিস আসে। আরইউ অ্যাসেট থেকে, আরইউ অ্যাসেটের সাথে একটা রিলেশন হলো এই যে এখানে একটা লাইন আইটেম আসবে, রাইট অফ ইউজ অ্যাসেট নাম, এটা একটা অ্যাসেট আইটেম। সেম ভাবে একটা লায়াবিলিটি আসবে। তো লায়াবিলিটিটাকে দুই ভাগে অ্যালোকেট করা হয়। একটা হলো আরইউ অ্যাসেট লং টার্ম পোরশন, আরইউ অ্যাসেট সরি আরইউ লায়াবিলিটি লং টার্ম পোরশন। দেন আরেকটা আসবে আরইউ লায়াবিলিটি শর্ট টার্ম কারেন্ট পোরশন, সেটা লায়াবিলিটির ক্ষেত্রে অ্যালোকেট করতে হয়। উইদিন 1 ইয়ারের মধ্যে আমি যা পে করব ইনস্টলমেন্ট, সেটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হয়। এটা একটা লম্বা প্রসিডিউর, আমি ইনিশিয়ালি শুধু বলি, ক্যালকুলেশন পরে লাগলে আমি যদি সিলেবাসে থাকে এটা কভার করা যাবে, সমস্যা নেই। এটা আমার ট্যাক্সের জন্য ডে টু ডে তে লাগে আর কি, এই জন্য আমার মুখস্থ। তো এটাতে ইজি হলো, আপনি প্রথম হলো আপনি সিনারিও, আপনি যখন জার্নাল দিবেন, মানে ধরেন যদি 1 লাখ টাকা করে মাসে আপনি প্রপার্টি একটা হলো রেন্ট পেলেন, আমি ইজিলি বোঝার জন্য বলি এজ এ সামারি, আপনার পরে আইএফআরএস টা পড়ে নিয়ে, মাসে 1 লাখ টাকা করে আপনার রেন্ট। সো 12 মাসে আপনার রেন্ট হলো কত? 12 লাখ টাকা। সো 12 মাসে 12 লাখ, 5 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করে আপনার বাড়ির মালিকের সাথে, তাহলে টোটাল আসে 60 লাখ টাকা। এটাকে আপনার প্রেজেন্ট ভ্যালু দিয়ে ডিসকাউন্ট করতে হবে। ডিসকাউন্টের রেটটা কি হবে সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা ব্যাংকের লোনের রেট অথবা আপনার বাংলাদেশ ব্যাংকের যে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, সেটা আলাদা ইস্যু। রেট নিয়ে আমি যাচ্ছি না, আমি ধরে নিলাম যে 10% হারে এটাকে ডিসকাউন্টিং করা হবে। তাহলে ডিসকাউন্টিং করার পরে, কারণ আপনি ওভার দ্য 5 ইয়ারে আপনি 60 লাখ পে করবেন, তো ওভার দ্য 5 ইয়ারে যে 60 লাখ পে করবেন সেটার আজকের যেই মানে মানে মনিটারি ভ্যালু 60 লাখ হবে না, এটা অবশ্যই কম হবে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে। তো এটা আমি ধরে নিলাম 50 লাখ টাকা। 60 লাখ টাকাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে সেটা আসে 50 লাখ টাকা। এই 50 লাখ টাকা আপনি অ্যাসেটে রিকগনাইজ করবেন, এই যে এখানে অ্যাসেটে রিকগনাইজ হবে। অ্যাসেটে কোনো কারেন্ট নন কারেন্ট হয় না, অ্যাসেটে একটাই আসে, আরইউ অ্যাসেট নামে আসবে, এখানে শিডিউল হয়। দেন লায়াবিলিটিতে এখানে কি আসবে? লায়াবিলিটিতে আসবে ওই যে সেম 50 লাখ টাকা, ইনিশিয়াল জার্নালটা সেম, ইনিশিয়াল জার্নালটা হয় আরইউ অ্যাসেট ডেবিট, আরইউ লায়াবিলিটি ক্রেডিট 50 লাখ টাকা। দেন আপনি 50 লাখ টাকার মধ্যে এটাকে শিডিউল করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে নেক্সট 1 ইয়ারে আপনি কত পে করবেন। এটা প্রেজেন্ট ভ্যালুতে 50 লাখের ধরে নিলাম আমি নেক্সট 1 ইয়ারে আমি 10 লাখ টাকা পে করবো, ক্যালকুলেশন আমরা রিয়ালি যাচ্ছি না। 10 লাখ টাকায় 10 লাখ টাকা আমার আসবে আর ইউ লাইবিলিটি কারেন্ট পোরশন, আর 40 লাখ টাকা আমি 1 বছরের আফটার 1 ইয়ারের পরে আমি পে করব, সেটা আসবে এখানে লিজ লাইবিলিটি নন কারেন্ট পোর্শনের মধ্যে 40 লাখ টাকা। কারেন্ট পোর্শন 10 লাখ, নন কারেন্ট পোর্শন 40 লাখ। এটার সাথে আরো অনেক কিছু রিলেশন আছে, ইন্টারেস্ট রিলেশন আছে, ডেপ্রিসিয়েশন রিলেশন আছে, ওইটা আলাদা, সেটা আমরা এখন এখানে যাচ্ছি না। ঠিক আছে, ক্লিয়ার আপনার কোশ্চেন? জি স্যার, বুঝতে পেরেছি। লাস্ট একটা জায়গায় কথা, সেটা হচ্ছে ওই যে স্যার, এই যে আমরা যে বললাম যে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, যে হুম ভ্যালুটা আছে হুম আমাদের, হুম। এইটার সাথে কি কোনোভাবে ডিসমেন্টলিং কস্টের কোনো রিলেশনশিপ আছে কি? ডিসমেন্টলিং কস্টের রিলেশন এখানে অ্যাসেটে যখন রিকগনাইজ করবেন থাকতে পারে, ডিসমেন্টলিং কস্ট থাকতেই পারে, সেখানে লিজ মডিফিকেশনের কন্ডিশন থাকতে পারে, এটা সামারি আকারে আসা আর কি, ডিটেলস এটা এখানে নাই। হ্যাঁ, এটা হলো প্রফেশনাল লেভেলে আপনার পাবেন, এআইএস এর ইমপ্লিকেশনটা এখানে পাবেন, নলেজ লেভেলে নাই। ঠিক আছে, এটা জি স্যার। নলেজ লেভেল, হ্যাঁ নলেজ লেভেলে নাই, এটা হয়তো আপনি কাজের ক্ষেত্রে লাগবে, যে যারা প্র্যাকটিস করেন তাদের লাগবে। কিন্তু অনেকগুলো এটা সামারি আকারে আমি বললাম, এটা জটিলতা আছে, লিজ আচ্ছা। মডিফিকেশন হলো জটিলতা আছে। আপনি আবার আমি তো সিম্পলি বলে দিচ্ছি 60 লাখ টাকা, এখানে সিকিউরিটি ডিপোজিটের ইস্যু আছে, সিকিউরিটি ডিপোজিট বাদ দিয়ে লাইবিলিটি চিন্তা করতে হবে। সো অলওয়েজ যে অ্যাসেট আমার 50 লাখ আর লাইবিলিটি 50 লাখ হবে এমন না, অ্যাসেট লাইবিলিটি আমার ইয়ে হইতে পারে, ডিফারেন্স ফিগার আসতে পারে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম যে আমাদের ব্যালেন্স শিটের চেহারাটা আমরা দেখছি। হ্যাঁ, এটা চেহারাটা জানা থাকলে তখন ইজিলি বোঝা যাবে। আচ্ছা, এখানে আসেন, আমার মেন টপিক কিন্তু এখানে হলো ইকুয়েশন, আর বাকি যতগুলা বইতে দেওয়া এগুলো হলো জাস্ট আপনাদেরকে আইটেম গুলোর সাথে পরিচয় করানো। যারা অলরেডি অ্যাকাউন্টিং এ আসছেন, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন, ওনাদের জন্য এটা ধরেন মনে হবে যে কি ইজি জিনিস আর কি, সিম্পল আর কি। হ্যাঁ, এক্সাম্পল অফ অ্যাসেটের মধ্যে এখানে আমরা এগুলো কভার করেছি অলরেডি, এগুলো কি কি জিনিস আছে।
কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট, এটা IS 1 এর ডেফিনেশনটা এখানে তুলে দেওয়া আর কি। কারেন্ট অ্যাসেট বলছে কি, ইজ হেল্ড প্রাইমারলি ফর দ্য পারপাস অফ ট্রেডিং। এটা লাইক এক্সাম্পল আপনি ধরতে পারেন ইনভেন্টরি। ইনভেন্টরি আমি কি পারপাসে রাখি? ট্রেডিং করার পারপাসে রাখি। নন কারেন্ট অ্যাসেটের ডেফিনেশনে বলছে যেটা কারেন্ট অ্যাসেট না সেটাই নন কারেন্ট অ্যাসেট। দেন ইজ নট হেল্ড প্রাইমারলি ফর দ্য পারপাস অফ ট্রেডিং, এটা ট্রেডিং পারপাসে রাখা হয় নাই। ঠিক আছে, এখন এখানে একটা এক্সাম্পল আসেন। এক্সাম্পলটা হলো, আমি এতক্ষণ স্কোয়ারের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলাম, স্কোয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার ল্যান্ড ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। কিন্তু আমি সেম এক্সাম্পল যদি একটা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিতে যাই, যারা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, সে জমি কিনে, বসুন্ধরা জমি কিনে ভরাট টরাট করে বিক্রি করে পাবলিকের কাছে, আমি যদি সেখানে সেই কোম্পানিতে যাই, ওই কোম্পানির যে ল্যান্ড যা, ওই ল্যান্ডটা কি হবে তার? এটা কি ফিক্সড অ্যাসেট হবে না ইনভেন্টরি হবে? ইনভেন্টরি। ইনভেন্টরি, ইনভেন্টরি হবে। তার মানে অবজেক্টিভ বুঝতে হবে আগে, আমার পারপাস বুঝতে হবে। সেম ভাবে অনেকের এই যে গাড়ির বিজনেস যিনি করেন, তাহলে স্কোয়ারের জন্য তার যে কার ভেহিকেল আছে সেটা ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। কিন্তু যিনি গাড়ির শোরুম আছে, নাবানা আছে, ধরেন ইফাদ মোটরস আছে, তার জন্য গাড়ি কিন্তু ইনভেন্টরি, তার এটা বিজনেস আইটেম। ঠিক আছে, তো অলওয়েজ যে আইটেম একরকম হবে এটা না, এটা অবজেক্টিভ বুঝতে হবে, এই জন্য ডেফিনেশনটা নেওয়া। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো আমার যেটা ওই উইদিন 12 মান্থস এর মধ্যে এটা এক্সচেঞ্জ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ করা যায়, এটাকে নিয়ে আসে এখানে কারেন্ট অ্যাসেটে। ইজ নট এক্সপেক্টেড টু বি রিয়ালাইজ উইদিন 12 মান্থস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। এই যে এখানে একটা আইটেম আমি ওই সময় বলেছিলাম, গাড়ির যে আমি এক্সাম্পল দিচ্ছি, যে ডাম্পিং স্টেশনে পড়ে আছে, এটা এগুলো অ্যাপ্লিকেশন লেভেলের ইয়ে আর কি, ক্লাসে প্রফেশনাল লেভেলের নলেজ লেভেলে হইলে ওই ডিফে ম্যাথ আসে না। ধরেন আমি ডাম্পিং স্টেশনে পড়ে আছে, এখানে দেখেন লাস্টের পয়েন্টটা, ক্যাশ or cash equivalent is current asset if it can be used or exchanged within 12 months. If not, it's non-current asset. Then আমার non-current asset এ বলছে is not expected to be realized within 12 months. যখন আমি গাড়িটা ডাম্পিং স্টেশনে পড়ে আছে, আমি এক্সপেক্ট করতেছি যে এটা উইদিন 12 মান্থস এর মধ্যে আমি সেল করে দিব, তখন এটার আমার ফিক্সড অ্যাসেটের, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে রাখার সুযোগ নাই। এটাকে আমার অ্যাসেট শিডিউল থেকে বের করে দিতে হবে। অ্যাসেট শিডিউল থেকে বের করে এটাকে আমার নিয়ে আসতে হবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। আইটেম একটা নাম হবে অ্যাসেট হেল্ড ফর, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল নামে একটা আইটেম থাকে। এটা একটা আলাদা ওই IS যে আপনার ইয়ে ছিল 16 আর কি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তার আন্ডারে একটা আলাদা ট্রিটমেন্ট আছে। তো যখন আপনি অ্যাসেট হেল্ড ফর সেলে আনবেন, সেখানে মার্কেট ভ্যালুতে আনতে হয়। ধরেন আপনি গাড়ি কিনছেন 20 লাখ টাকা দিয়ে, কিন্তু গাড়িটা এটা নষ্ট হয়ে এখন হয়তো আপনি চিন্তা করতেছেন এটা আমি পুরান টুরান হয়ে গেছে, এটা কোনো কাজে লাগে না, 1 লাখ টাকা ওই গ্যারেজের কাছে বিক্রি করে দিবেন, ওরা নিয়ে ঠিক করবে। তখন এটা অ্যাসেট হেল্ড ফর সেল নামে নন কারেন্ট অ্যাসেটের, সরি কারেন্ট অ্যাসেটের আন্ডারে 1 লাখ টাকা ভ্যালু আসবে। আর এখানে লসও আসতে পারে। ধরেন আপনি নন কারেন্ট অ্যাসেট, একটা গাড়ির এক্সাম্পল আমি যেটা দিয়েছি, 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, আপনি 5 বছরে ডেপ্রিসিয়েশন চার্জ করলেন, 10 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করলেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটটার ভ্যালু আছে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা ভ্যালু আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, কিন্তু এখন এটা ডাম্পিং স্টেশনে পড়ে আছে, আপনি চিন্তা করলেন উইদিন 1 ইয়ারে আপনি এটা বিক্রি করে দিবেন। তো এটাকে তখন যখন আপনি নন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেটে ট্রান্সফার করবেন, তখন আপনাকে ফেয়ার ভ্যালুতে ক্যালকুলেশন করতে হয়। তো অ্যাসেট হেল্ড ফর সেল তখন 1 লাখ টাকা শো হবে, বাকি 9 লাখ টাকা তখন এটা ওই লস হিসেবে শো করবে। ঠিক আছে, এগুলো পরে হয়তো পাবেন, কিছু 2-1টা ছোটখাটো এক্সাম্পল আছে আপনাদের, বেশি ওরকম ডিটেলস নাই। আচ্ছা, এক্সাম্পল অফ কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের মধ্যে এখানে যে আইটেম গুলা দেখেন, অলরেডি আমরা ডিসকাস যেটা করেছি, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে দেখানোর রিজন হলো এই আইটেম গুলো এখানে আছে আপনাদের বইতে। তা আমি চিন্তা করলাম যে যেহেতু আছেই, আপনাদের একটা রিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাই, সেটা আরো ইজি হবে। কারেন্ট অ্যাসেটে এখানে দেখেন ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্স বলতে ব্যাংকের ব্যালেন্স, যে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা, এটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্সের হেডের আন্ডারে দেন একটা সাব হেড করে, সাব নোট করে। সাব নোটে থাকে এটা ক্যাশ, হার্ড ক্যাশ, আর একটা হলো ক্যাশ এন্ড ব্যাংক। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমরা বলেছি যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এফডিআর অনেক সময় নন কারেন্ট অ্যাসেটে, সরি কারেন্ট অ্যাসেটে আসে। এফডিআর যখন 3 মাস 6 মাস মেয়াদি যেগুলো, এগুলো কারেন্ট অ্যাসেটে শো করে। অ্যাকাউন্ট রিসিভেবল তো এটা অলওয়েজ এ কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স। মার্কেটেবল সিকিউরিটিজ বলতে শেয়ার মার্কেটে ট্রেডিং এর যেটা। মার্কেটেবল সিকিউরিটিজ বলতে ইনভেস্টমেন্টে যখন আপনি কোনো শেয়ারে ইনভেস্ট করেন, এটা ডিপেন্ডস করে আপনি ফিক্সড অ্যাসেটে, নন কারেন্ট অ্যাসেটে না কারেন্ট অ্যাসেটে রিপোর্ট করবেন, ডিপেন্ডস করে আপনার
ওটা টেনর এবং অবজেক্টিভের উপরে, এটা কি হেল্প ফর ম্যাচুরিটি, মানে আপনি ট্রেডিং এর জন্য কিনছেন, নাকি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে স্পন্সর শেয়ার হোল্ডার হিসাবে আপনি কিনে রেখে দিচ্ছেন, তার উপর ডিপেন্ডস করে আপনি কি কোন পারপাসে কিনলেন। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা গ্রুপ থাকে, ধরেন বসুন্ধরা গ্রুপ প্রথম হইলো বাংলাদেশে, যখন একটা কোম্পানি সে প্রথম ওপেন করলো, তার আন্ডারে দেখবেন কোম্পানি আছে 50টা, ওই এক কোম্পানির শেয়ার হোল্ডার আরেক কোম্পানি থাকে, এক কোম্পানির শেয়ার হোল্ডার আরেক কোম্পানি থাকে, এরকম হয়। তো এই ধরনের কেসে সে তো আর হলো সেল করার জন্য পারপাসে রাখেনি, সেটা তার নন কারেন্ট অ্যাসেটে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে চলে আসে, সরি হ্যাঁ নন কারেন্টে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে চলে আসে। আর এখন ট্রেডিং করার জন্য আপনি শেয়ার মার্কেটে ডিও অ্যাকাউন্ট খুলে শেয়ার ট্রেডিং করলেন, তো সেক্ষেত্রে এটা তো যে কোনো সময় সেল করে দেওয়া যায়, সেটা আসবে আপনার কারেন্ট অ্যাসেটের আন্ডারে। নোটস এন্ড রিসিভেবল, এটা নোটস রিসিভেবল বলতে ওই অনেক সময় বিল বন্টন থাকে ওইগুলো আর কি, আদার রিসিভেবলস থাকতে পারে, অন্য কোনো রিসিভেবলস ছোটখাটো ইস্যু আর কি ওগুলো। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম তো সেম একই ভাবে অ্যাক্রুড ইনকাম এখানে নিয়ে আসছে। অ্যাক্রুড ইনকাম বলতে এখানে আর রিসিভেবল আসছে, আবার অ্যাক্রুড ইনকাম আনলো কেন জানি না। নন কারেন্ট অ্যাসেটস, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, রাইট অফ ইউজ অ্যাসেট, যে আপনি যিনি বললেন রাইট অফ ইউজ অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে, ইনটেনজিবল অ্যাসেটে যেটা অ্যাকচুয়ালি দেখা যায় না, ফিজিক্যালি যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তো এই ধরনের অ্যাসেটকে আমরা কি করতেছি, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এক্সাম্পল যদি দিই আমরা, এক্সাম্পল হলো সফটওয়্যার, প্যাটেন্ট রাইট, এগুলা যারা আছে, তো সফটওয়্যার আপনার কোথায় আসে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটে দিবেন। আপনি লাইসেন্স করা আছে, যেগুলো মোবাইল অপারেটর কোম্পানি তার লাইসেন্স কিনে আছে অনেক বড় দাম, এগুলো অনেক অনেক টাকা লাগে, তো লাইসেন্স এগুলো কি, লাইসেন্স তো আর দেখা যায় না, এগুলো ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আসবে। ইনভেস্টমেন্ট প্রপার্টির মধ্যে আমার আসে ইনভেস্টমেন্ট প্রপার্টি, যেটা আমি বসুন্ধরা এক্সাম্পল দিলাম, সে আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করলো, আরেকটা কোম্পানি শেয়ার নিল, এগুলো ইনভেস্টমেন্ট প্রপার্টির মধ্যে চলে আসে। সরি না, ইনভেস্টমেন্ট প্রপার্টি না, ওটা হলো সিকিউরিটিজ। আর ইনভেস্টমেন্ট প্রপার্টি আরেকটা জিনিস, ইনভেস্টমেন্ট প্রপার্টি হলো আপনি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, আপনার বিজনেস হলো আপনার হলো ফার্মাসিউটিক্যাল বিজনেস, বাট আপনি ঢাকা শহরে একটা বিল্ডিং করছেন, বিল্ডিংটার পারপাস হলো আপনি ভাড়া দিবেন, ভাড়া দিয়ে রেন্ট দিয়ে আপনি ইনকাম করবেন, সেটা হলো ইনভেস্টমেন্ট প্রপার্টি। দুই জিনিস আর কি, ঠিক আছে। ইনভেস্টমেন্ট প্রপার্টি যেটা আপনি হলো রেন্টের পারপাসে, নট সেল পারপাসে। যেমন আপনি যদি বসুন্ধরা যে ডেভেলপার কোম্পানি বলেন, সে তার নর্মাল ট্রেডিং হলো এই ধরেন ফ্ল্যাট সেল করা, অথবা এটা আমি দেই ইস্টার্ন হাউজিং এর এক্সাম্পল। ইস্টার্ন হাউজিং এর নর্মাল বিজনেস হলো সে ফ্ল্যাট সেল করা, কিন্তু এখন এই ফ্ল্যাট যেটা, এটা তার হলো ইনভেন্টরি আইটেম, কিন্তু সে একটা বিল্ডিং করলো, সেই বিল্ডিংটা হলো ফ্ল্যাট সেল করা না, সেই বিল্ডিংটা হলো ভাড়া দিবে। অনেক জায়গায় দেখবেন নাবানোর প্রপার্টি আছে, এটা হলো রেন্ট দিবে, রেন্টের প্রপার্টি যেটা, এটা অ্যাকচুয়ালি অ্যাসেট পাশে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আছে। কিন্তু অনেক সময় এগুলো বাংলাদেশের ওই কোম্পানিতে পাবেন না, হয়তো দুই একটা কোম্পানিতে পাবেন, যারা ভালোভাবে অডিটরিট করে ওদের কোম্পানি, ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পাবেন। গুডউইল তো এটা, গুডউইল নর্মালি থাকে না, কিন্তু আপনাদের বইতে আছে আর কি। গুডউইল তো সেলফ জেনারেটেড গুডউইল ক্রিয়েট করার সুযোগ নেই, যারা অ্যাকাউন্টস আপনারা জানেন। সেলফ জেনারেটেড গুডউইল বলতে, আমি ধরেন আজকে একটা কোম্পানি ওপেন করলাম, এখন আমার মন চাইছে যে না, আমি 5 বছর পরে এটাকে গুডউইল হিসাবে অ্যাসেট পাশে দেখাইলাম, লাইবিলিটি পাশে রিটেন আর্নিংস দেখাইলাম, এরকম কোনো সুযোগ নাই। গুডউইল সেলফ রিকগনাইজ করা যায় না, গুডউইল শুধুমাত্র কখন অ্যারাইজ হবে, ধরেন আমি এবিসি কোম্পানি, আমি হলো XYZ একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলাম, আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিকে অ্যাকোয়ার করলাম, আপনার কোম্পানির অ্যাসেট আছে 10 লাখ টাকা, নেট অ্যাসেট, আপনার কোম্পানি অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিলে হয় নেট অ্যাসেট। তো আপনি নেট অ্যাসেটে আমি কিনে নিবো আপনার, কারণ লাইবিলিটি তো পরিশোধ করতে হবে। নেট অ্যাসেট আপনার কোম্পানির ভ্যালু হলো 10 লাখ টাকা, এখন আমি কোম্পানিটা কিনে নিলাম হলো 15 লাখ টাকা দিয়ে, আপনার কাছ থেকে কোম্পানিটা কিনে নিলাম। তাহলে আমি যে এডিশনাল এই যে 5 লাখ টাকা আপনাকে দিলাম, এই 5 লাখ টাকা আমি কি হিসাবে দিব? তখন এই 5 লাখ টাকা আসবে গুডউইল হিসাবে আসবে, মার্জার অ্যাকুইজিশন থেকে আসতে পারে, এছাড়া গুডউইল আসার কোনো সুযোগ নেই। তো বাকি 5 লাখ টাকা এডিশনাল মানে গুডউইল মানে। ডেফার ট্যাক্স অ্যাসেট, যেটা যেমন ডেফার ট্যাক্স লায়াবিলিটি আসতে পারে, সেম ভাবে অ্যাসেটও আসতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলতে, এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেগুলা হলো এফডিআর, সিকিউরিটিজ, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলা বাংলাদেশ ব্যাংক বিক্রি করে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো সেম একইভাবে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস নন কারেন্ট অ্যাসেট না, এটা একটু মিস্টেক হয়েছে, এটা আমি কারেকশন করে দিব। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে অ্যাকচুয়ালি, এটা নন কারেন্ট অ্যাসেটের না। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে, আপনি লাইক হলো 10 তলা একটা বিল্ডিং হলো করতেছেন, এই 10 তলা বিল্ডিংটা
এটা রেডি টু ইউজ নামে একটা কনসেপ্ট আছে IAS 16-এ, অ্যাসেট রেডি টু ইউজ। যেদিন অ্যাসেটটা একবারে রেডি করার মতো হয়ে যাবে সেদিন আপনি এটা কি করবেন, ফিক্সড অ্যাসেটে নেবেন। কিন্তু এর আগে আপনাকে এর আগে কি করে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস এর মধ্যে রাখবেন, ওয়ার্ক আন্ডার প্রসেসে থাকে, মানে একটা ইনভেন্টরির মতোই কারেন্ট অ্যাসেট আন্ডার থাকে। আপনি বিল্ডিং এ সারা বছর যা খরচ করতেছেন এটা অ্যাসেটে হলো ওয়ার্ক ইন প্রোগ্রেসে যোগ করতেছেন। যখন বিল্ডিংটা রেডি টু ইউজ হয়ে যাবে, মানে আপনি একবারে ফুল পেজ অপারেশনে যাওয়ার যোগ্য, ধরেন আপনার 2015-25-এ আজকে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার 10 তলা একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার কাজ দিচ্ছেন আপনার নিজের কোম্পানি, এটা হলো ফ্যাক্টরি বিল্ডিং। তো এই ফ্যাক্টরি বিল্ডিংটা রেডি হবে 2028-এর জানুয়ারিতে হলো শুরু, ধরেন রেডি হবে, রেডি টু ইউজ হবে। তো আপনি কি করবেন, এই 2028-এর জানুয়ারি আগ পর্যন্ত এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে প্রত্যেক বছর যা কস্টিং করবেন এটা অ্যাসেট অ্যাড হইতে থাকবে। 2028-এর জানুয়ারিতে এটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে চলে যাবে, আপনি প্রোডাকশনে যান বা না যান। রেডি টু ইউজ বলতে একবারে পুরা রেডি সব, এই মুহূর্তে এটা কাজ চালানোর যোগ্য হয়ে গেছে। হয়তো বা আপনি 2028-এ আপনি অপারেশন শুরু করেন নাই, আপনি অপারেশন হয়তো শুরু করছেন এটা 1 বছর পরে, জানুয়ারি 2029-এ, বাট আপনাকে প্রপার্টি প্ল্যান্টে জানুয়ারি 2028-এ নিতে হবে IAS 16 অনুসারে, এগুলো আমরা পরে পাবো আর কি। রেডি টু ইউজ যে টার্ম, সেম ভাবে মেশিনারি হইতে পারে, আপনি চায়না থেকে মেশিন নিয়ে আসছেন, মেশিন ইনস্টল করা শেষ, সব একবার রেডি, এটা অপারেশনে যাওয়ার মতো, সেদিনে সেদিনে আপনাকে প্রপার্টি প্ল্যান্টে রিকগনাইজ করতে হবে। এর আগে প্রপার্টি প্ল্যান্টে ইকুইপমেন্টে রিকগনাইজ করার সুযোগ নেই, ডেপ্রিসিয়েশন চার্জ করার সুযোগ নেই। আবার রেডি টু ইউজ যখন হয়ে যাবে, আপনার 2 বছর হলো ফ্যাক্টরি আপনি রান করেন নাই, বাট রেডি টু ইউজ, ইঞ্জিনিয়ার সার্টিফাই করে দেয় মেশিনারির ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সার্টিফাই করে দেয়। তো ইঞ্জিনিয়ার সার্টিফাই করে দিচ্ছে আপনার মেশিনারির ক্ষেত্রে যেটা রেডি টু ইউজ, বাট আপনি ইউজ করেন নাই, প্রপার্টি প্ল্যান্টে নিতে হবে, ডেপ্রিসিয়েশনের চার্জ করতে হবে। ডেপ্রিসিয়েশন চার্জ স্টপ করার কোনো ওয়ে নাই। বায়োলজিক্যাল অ্যাসেট এগুলো অ্যাকচুয়ালি যারা ওই যে এগ্রিকালচার থাকে এগুলো আর কি, গরু ধরেন আপনার হলো ক্যাটল ফার্ম আছে আর কি, ওইগুলো, এটা আলাদা টার্ম। নন টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স যেটা তো বললাম, লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স হয়তো আপনি অন্য কোথাও আবার লোন দিয়ে রাখছেন যেটা মোর দেন 1 ইয়ার, এরপরে আপনি রিয়ালাইজ করতে পারবেন, ওই ধরনের কোনো আইটেম। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি ওভারঅল কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেটের ফিক্সার। আর এরপর আছে লায়াবিলিটি, আমরা পরে যাচ্ছি। অ্যাসেট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, অ্যাসেট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, স্যার আমার যে একটা কোনো কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ডিফার্ড ট্যাক্স অ্যাসেটের একটা এক্সাম্পল দিতে পারবেন? ডিফার্ড ট্যাক্স অ্যাসেট এটা একটু বুঝতে পারছি না। আচ্ছা, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এটা আমরা এগুলা আছে কিনা পরে জানি না। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বলতে আপনি ফিউচারে ট্যাক্স বেনিফিট পাবেন, আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি মানে আপনার ফিউচারে ট্যাক্স বেনিফিট, ট্যাক্স হলো আপনার পকেট থেকে যাবে, কোম্পানির পকেট থেকে ট্যাক্স যাবে। এটা হলো একটা, এটা সিম্পল। লায়াবিলিটি মানে আপনার পকেট থেকে ফিউচারে ট্যাক্স বাবদ কোনো টাকা বের হবে, অ্যাসেট মানে আপনি ফিউচারে ট্যাক্স বাবদ কোনো টাকা আসবে। এটা কিভাবে আসতে পারে, ডেফার্ড ট্যাক্স আমরা নর্মালি কি করি বাংলাদেশের পার্সপেক্টিভে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটি বের করে শুধু প্রপার্টি প্ল্যান্টের অ্যাকাউন্টিং এর রিটার্ন ডাউন ভ্যালু কত আর ট্যাক্স এর রিটার্ন ডাউন ভ্যালু কত, এটার গ্যাপ বের করে, কিন্তু এটা কেস এমন না। এটা হলো অ্যাকচুয়ালি যদি আপনি IAS 12 পড়েন সেখানে দেখবেন যে ধরেন আপনার একটা ট্যাক্স অথরিটির কাছে ট্যাক্স রিফান্ড আছে, আপনি এই বছরে 2025-এ অ্যাসেসমেন্ট করলেন, অ্যাসেসমেন্টের পরে একটা রিফান্ড ক্রিয়েট হয়েছে যে ফিউচারে আপনি 5 লাখ টাকা হলো এই ট্যাক্স অথরিটি থেকে আপনি পাবেন, সেটাও অ্যাসেটে আসতে পারে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটে আসতে পারে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে নর্মালি কি হয় যে অ্যাকাউন্টিং এ অনুসারে রিটার্ন ডাউন ভ্যালু হলো একটা অ্যাসেটের ধরেন 10 লাখ টাকা, অ্যাকাউন্টিং অনুসারে ট্যাক্স ডেপ্রিসিয়েশন সরি রিটার্ন ডাউন ভ্যালু, অ্যাকাউন্টিং পারপাসে রিটার্ন ডাউন ভ্যালু 10 লাখ টাকা। ট্যাক্সের পারপাসে রিটার্ন ডাউন ভ্যালু বলতে ট্যাক্সের পারপাসে যারা ট্যাক্সে কাজ করেন ওনারা জানেন ট্যাক্স অ্যাকাউন্টিং এর ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্সের ডেপ্রিসিয়েশন অলওয়েজ সমান হয় না, একটা রিজন আছে কেন সমান না হওয়ার রিজন হলো অ্যাকাউন্টিং এর যে ডেপ্রিসিয়েশন চার্জ করেন সেটা অ্যাকাউন্টিং এর পলিসি অনুসারে হয়। এই যে আমরা এতক্ষণ যেটা দেখলাম এখানে, এটা যদি ধরে আমি দেখি যে এটা ধরে দেখেন এখানেও ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করা আছে, এর ভিতরেও আছে, একটা নোটসে আছে, এটা দেখবেন এখানে। আচ্ছা, এটা কোন পেজে ছিল, শিডিউলটা ছিল এই যে এখানে। তো এখানে দেখেন এখানে যে ডেপ্রিসিয়েশনটা আছে এর একটা রেট দেওয়া আছে,
একটা আলাদাভাবে একটা রেট আছে, দেখবেন এখানে রেট দেয় নাই অবশ্য, একটা রেট চার্জ করে। এই রেটটা কিভাবে ডিটারমিন হয়? অ্যাজ পার অ্যাকাউন্টিং পলিসি কোম্পানি, যে এটা কোম্পানি টু কোম্পানি ভেরি হতে পারে, কাছাকাছি থাকে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। ধরেন একটা বিল্ডিং সে করলো, সে ধরে নিল যেটা 50 ইয়ার্স থাকবে, 50 বছর এটা থাকবে, সে তাহলে পার ইয়ারে 2% ডেপ্রিসিয়েশন চার্জ করবে, ধরেন স্টেট লাইনে ধরে নিলেন। কিন্তু ট্যাক্স বলে দিচ্ছে, ট্যাক্স হলো থার্ড শিডিউল নামে একটা ইনকাম ট্যাক্স একটা শিডিউল আছে, থার্ড শিডিউল নামে। থার্ড শিডিউলে রেট ফিক্স করা আছে বিল্ডিং এর জন্য। যদি এটা আপনার ফ্যাক্টরি বিল্ডিং হয় তাহলে 10%, যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয় তাহলে 5% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, এবং সেটা হবে রিডিউসিং ব্যালেন্স বেসিসে হবে, স্টেট লাইন ট্যাক্সে করার কোনো সুযোগ নাই। দেন ট্যাক্সের পারপাসে হলো অ্যাকাউন্টিং পারপাসে, আপনি যদি একটা অ্যাসেট ধর 1 জানুয়ারিতে কিনলেন, আপনি 1 বছরের মধ্যে 1 জানুয়ারিতে কিনলে আপনি পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। কিন্তু আপনি যদি অ্যাসেটটা নিলেন হলো 31 ডিসেম্বর 2025-এ ধরেন, তা আপনি চিন্তা করলেন এই অ্যাসেটটা অ্যাকাউন্টিং টার্মে ইউজ হচ্ছে একদিন, আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন না। তাহলে এটা এখানে অ্যাকাউন্টিং পারপাসে ডেপ্রিসিয়েশন হয়তো আবার যদি আপনি জুলাইয়ের 1 তারিখে নেন তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। বা ট্যাক্সে যদি যান, আপনি ট্যাক্সে বলছে ইয়ার অফ পারচেজ, যদি আপনি এটা 31 ডিসেম্বরও অ্যাসেটটা পারচেজ করেন, আপনাকে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে 31 ডিসেম্বরও পারচেজ করলে। দেন আবার ইয়ার অফ সেলে যদি আপনি এটা পুরা বছর ইউজ করার পরে 31 ডিসেম্বরও সেল করেন, তাহলে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন না ইয়ার অফ সেলে। তো এইসব কারণে ট্যাক্সের রেট বিভিন্ন আলাদা আলাদা রেট থাকে অ্যাকাউন্টিং এর পলিসির কারণে। একটা আলটিমেটলি রিটেন ডাউন ভ্যালুতে একটা গ্যাপ চলে আসবে, অলওয়েজ একটা গ্যাপ আসবে। তো আমি একটা এক্সাম্পল দিলাম, যেটা অ্যাকাউন্টিং পারপাসে রিটেন ডাউন ভ্যালু 10 লাখ, ট্যাক্সের পারপাসে রিটেন ডাউন ভ্যালু 15 লাখ। তার মানে আপনি অ্যাকাউন্টিং পারপাসে 10 লাখ টাকার আর ফিউচারে ডেপ্রিসিয়েশন পাবেন, আর ট্যাক্সের পারপাসে ডেপ্রিসিয়েশন ফিউচারে নেবেন 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা ডেপ্রিসিয়েশনের কারণে কি হয়, আমার প্রফিট কি কমে না বাড়ে বলেন তো? ডেপ্রিসিয়েশনের কারণে প্রফিট কমবে না বাড়বে? প্রফিট তো কমবে স্যার। কমবে। কমবে। স্যার কমবে কমবে। কমবে। তাহলে আপনি অ্যাকাউন্টিং এর পারপাসে আপনি ফিউচারে প্রফিট কমাবেন 1,000 টাকা, মানে 10 লাখ টাকা। 10 লাখ টাকা রিটেন ডাউন ভ্যালু আছে। ট্যাক্সের পারপাসে আপনার ফিউচারে আপনার প্রফিট কমবে হলো 15 লাখ টাকা। তার মানে আপনি 15 লাখ টাকার হলো অ্যাকচুয়ালি কি বেনিফিট নেবেন। তো ট্যাক্সের পারপাসে এখন বলেন তো, এন্ট্রি থেকে কি অ্যাসেট আসবে না লাইবিলিটি আসবে বলেন? মানে ডেফার ট্যাক্স কি অ্যাসেট আসবে না লাইবিলিটি আসবে এন্ট্রি থেকে, এটা বলেন। নর্মালি লোকজন মুখস্থ করে আর কি, যে হলো অ্যাকাউন্টিং এর রিটেন ডাউন ভ্যালু যদি বেশি থাকে তাহলে ধরে একটা, অ্যাকাউন্টিং এর রিটেন ডাউন ভ্যালু যদি ট্যাক্সের থেকে কম থাকে তাইলে একটা ধরে, মানে একটা অ্যাসেট একটা লাইবিলিটি। নর্মালি সবাই মুখস্থ করে না এরকম। তা আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি মুখস্থ না করে আমি হলো এইভাবে বুঝি আর কি, যে 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টিং এ আছে রিটেন ডাউন ভ্যালু, তার মানে আমি ফিউচার হলো ট্যাক্স বেনিফিট পাবো 10 লাখ টাকা। ট্যাক্সের পারপাসে রিটেন ডাউন ভ্যালু আছে 15 লাখ টাকা, তার মানে আপনি ফিউচারে ওভার দ্য 10 ইয়ার্স হয়তো ডেপ্রিসিয়েশন আকারে তো বেনিফিট পাবেন, প্রফিটটা কমবে হলো অ্যাকচুয়ালি 15 লাখ টাকা। সো এটা ডেফার্ড ট্যাক্স অ্যাকচুয়ালি অ্যাসেট আসবে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি না। আপনি ফিউচারে ট্যাক্সে বেশি বেনিফিট পাবেন, অ্যাকাউন্টিং এর পারপাসে প্রফিটটা কমবে কম, ট্যাক্সের পারপাসে প্রফিটটা অনেক বেশি কমাইতে পারবেন, নেট প্রফিটটা কম হবে অনেক বেশি। তো আপনি ফিউচারে অ্যাকচুয়ালি ট্যাক্স বেনিফিট পাবেন। সো এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। আর যদি আপনারা ওই মুখস্থ করেন, সেটা মুখস্থ করতে পারবেন, সেটা ইজিলি মুখস্থ করা যায়, যে আপনার অ্যাকাউন্টিং এর রিটার্ন ডাউন ভ্যালু বেশি থাকলে কি হবে আর কম থাকলে কি হবে, একটা পয়েন্ট মুখস্থ করলে হবে। ঠিক আছে? বাট আমি ওইভাবে মুখস্থ না করে আমি হলো ইজিলি নিচ্ছি, কারণ শুধু ডেফার্ড ট্যাক্স এখান থেকে আসে না, অন্যান্য আরো অনেক ক্ষেত্র থেকে আসে। সো ফিউচারে আপনি যেখানে ট্যাক্স বেনিফিট নিতে পারবেন সেটা হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, আর ফিউচারে আপনার পকেট থেকে ট্যাক্স যাবে যে যার কারণে সেটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। এটা হলো মুখস্থ করলে ইজি আর কি। দেন আপনি চিন্তা করবেন আমার কি ফিউচারে বেনিফিট আসতেছে নাকি আমার পকেট থেকে টাকা যাচ্ছে, তাহলে লাইবিলিটি অ্যাসেট রিপ্লেস করতে পারবেন। আচ্ছা, এ রিলেটেড হলে আর কোনো কোশ্চেন আছে কিনা? এগুলো আলাদা আলাদা আছে, হ্যাঁ আমরা পরে যাবো, আমাদের অ্যাকচুয়ালি মেন টপিক এটা না, আমাদের মেন টপিক হলো ইকুয়েশন। হ্যাঁ, স্যার এটা সিডব্লিউআইপি টা আমাকে একটু বুঝেন। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে কোনো অ্যাসেট রেডি টু ইউজের আগে একটা টেম্পোরারি স্টেশন, যেটা ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার মেশিনারি আপনি ফ্যাক্টরিতে ইনস্টল করবেন, অথবা আপনার ফ্যাক্টরি বিল্ডিং কনস্ট্রাকশন করতেছেন। তো বছর বছর যে আপনি এই যে টাইম টু টাইম প্রত্যেক দিন আপনি যে এক্সপেন্স গুলা করবেন, সেটা তো আপনার এক্সপেন্স না অ্যাকচুয়ালি, এটা অ্যাসেট অ্যাকুয়ার হচ্ছে একটা।
সো যে অ্যাসেটটা অ্যাকুয়ার হচ্ছে সেটা আপনি কি করবেন, সেটা তো আপনি ইনভেন্টরি তো রাখতে পারতেছেন না, কারণ এটা আপনি অ্যাসেটটা সেল করবেন না। তো ফিক্সড অ্যাসেটে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে ট্রান্সফারের আগে একটা টেম্পোরারি স্টেশন, যেটা এটার নাম হলো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা হলো টেম্পোরারি স্টেশন। যখন এই টেম্পোরারি স্টেশনে অ্যাসেটটা, এই যে বিল্ডিংটা রেডি হয়ে যাবে, রেডি টু ইউজ, এখন আপনি রেডি করতে পারেন অথবা মেশিনারি প্রোডাকশনে যাওয়ার মতো হয়েছে, তখন এই টেম্পোরারি স্টেশন থেকে এটা চলে আসবে এই পার্মানেন্ট স্টেশনে চলে আসবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন ক্লিয়ার কিনা বলেন? স্যার এখন ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, একটা মিনিট, কিছু না। স্যার আরেকটা পয়েন্ট ছিল রাইট অফ ইউজ অ্যাসেটস, এটা কি স্যার ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস থেকে যখন সেটা রেডি হয়ে যাচ্ছে তখনই আমরা ওটাকে রাইট অফ ইউজ অ্যাসেট বলছি? না না, রাইট অফ ইউজ অ্যাসেটটা আলাদা জিনিস, এটা আমি আলাদা আরেকটা ক্লাসে ডিসকাস করব। রাইট অফ ইউজ অ্যাসেটটা হলো অ্যাকচুয়ালি এটা লিজ অ্যাসেট, যেটা আপনি লিজ, এটা ডিটেলস একটা কন্ডিশন আছে, এটা অ্যাকচুয়ালি রাইট অফ ইউজ অ্যাসেট এখান থেকে আসে না। রাইট অফ ইউজ অ্যাসেট বলতে লিজ অ্যাসেট থেকে আসে। এখন এই যে অ্যাকাউন্টিং পারপাসে আপনি যদি অফিস ভাড়া নেন, যে কোনো প্রপার্টি ভাড়া নিলেন, সেটার টেনর যদি এগ্রিমেন্ট পিরিয়ড যদি মোর দেন 1 ইয়ার হয়, তাহলে সেটা আইএফআরএস অনুসারে আপনার একবার অ্যাসেট হিসাবে রিকগনাইজ করতে হবে। জমি ফ্ল্যাট হলো আর এটা আমরা আর একটু পরে আলোচনা করবো আরেকটা ক্লাসে। এটা এই যে আমি যেটা এক্সাম্পল দিয়েছি, যে অফিস আপনি নিলেন 5 বছরের জন্য এগ্রিমেন্ট করে, বাড়ি হলো আরেকজনের, বাড়ির মালিকের হলো বাড়ি, কিন্তু আপনি এগ্রিমেন্টটা 1 বছরের বেশি করার কারণে এই যে রেন্টেড প্রপার্টি, যেটা এই রেন্টেড প্রপার্টিটাকে আপনার অ্যাসেটে রিকগনাইজ করা লাগতেছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো, হ্যাঁ ঠিক আছে। এটা যদি এখন একবারে সব বুঝবেন না, এটা আমরা মানে আমাদের টপিকস না আর কি, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য। এটা পাবেন, সবগুলা জিনিসই পাবেন। Sir, I have a one question, sir. হ্যাঁ, বলেন বলেন। স্যার বলছিলাম যে আমরা তো অনার্স ইয়েতে পড়ছি যে সম্পদ 4 ধরনের, চলতি সম্পদ, বিনিয়োগ, তারপর স্থায়ী সম্পদ আর অলিক সম্পদ। এখানে যে কারেন্ট অ্যাসেট বাদে যে বাকি 3টা, এই 3টা আর কি নন অ্যাসেট বলা হয়। না না না, আপনি হলো মিক্স করে ফেলছেন। আপনি বলছেন অলিক অ্যাসেট মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। হ্যাঁ, ইনট্যাঞ্জিবল অ্যাসেট এটা নন কারেন্ট অ্যাসেট আন্ডারে যায়। অ্যাসেট বলতে অ্যাসেটের মেন ক্রাইটেরিয়া 2টা, আপনি তাইলে হয়তো মিস করছেন, আপনি মানে ক্লাসে মনোযোগ ছিল না আপনার। হ্যাঁ, না আমি এটা স্যার ওই একটু ঢুকতে মানে একটু লেটে প্রবেশ করছি তো এই কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি হলো এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এই অ্যাকাউন্টসটা দেখাইছি, এটা হলো ডাউনলোড করে দেখবেন। আমি একবার রিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাইছি, যাতে আপনাদের ইজি হয় কোন জায়গায়। ঠিক আচ্ছা আছে, স্যার, এটা তো পরে পিডিএফ পাবো স্যার। এটা ওয়েবসাইট গুগলে সার্চ দিলে পাবেন, এটা পাবলিক ডাটা। হ্যাঁ, আচ্ছা, জি 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 স্যার। ডেফিনেশন অফ লায়াবিলিটি বলতে এটা যদি আপনার বুকস এর ডেফিনেশনে যান, লায়াবিলিটি ইজ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজিং ফ্রম ফার্স্ট ইভেন্ট বলতে আপনি ফার্স্ট ইভেন্টে কোনো একটা ঘটনা থেকে লায়াবিলিটি অ্যারাইজ হয়েছে। এক্সাম্পল হলো, ধরেন আপনার স্যালারি বাকি আছে, হ্যাঁ, গত মাসের লাস্ট জুন, এই ধরেন এই জুন মাস আপনার এমপ্লয়ি কোম্পানিতে জব করেছিল। তো কোম্পানির জবের যে জুন মাস শেষ, 30 জুন শেষ, তার মানে কি দ্য এমপ্লয়ি রাইট টু রিসিভ দ্য স্যালারি। সো যখন 13 জুন শেষ হয়ে যাবে, আপনি যখন হলো অ্যাকাউন্টিং এন্ট্রি দিবেন 13 জুনের, তাহলে 13 জুনে আপনার এন্ট্রিটা কি দিবেন? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তো এটা কোথায় থেকে আসছে? ক্রিয়েটেড ফ্রম ফার্স্ট ইভেন্ট মানে হলো এই যে এমপ্লয়ি যে আপনাকে সার্ভিস দিয়েছে, এটা ফার্স্ট ইভেন্ট। দেন এটা হলো এর কারণে আপনার কি হবে? আউটফ্লো অফ রিসোর্সেস বলতে আপনি যখন এই স্যালারিটা পে করবেন, তাহলে আপনার প্রথমে এন্ট্রি দিলেন 13 জুনে আপনার স্যালারি এক্সপেন্স ডেবিট, দেন স্যালারি লায়াবিলিটি ক্রেডিট হিসাবে আপনি একটা এন্ট্রি দিলেন। যখন আপনি ধরেন মাসের 1 তারিখে বা 3 তারিখে আপনি কি করেন? স্যালারি পে করেন, তাহলে 3 তারিখে যখন আপনি স্যালারি পে করবেন, তখন আপনাকে এন্ট্রি দিতে হবে স্যালারি পে যখন ক্রেডিট করছেন সেটাকে ডেবিট করবেন। আর কি যাবে আপনার? আউটফ্লো অফ রিসোর্সেস মানে আপনার কি ব্যাংকের ব্যালেন্স চলে যাবে অথবা ক্যাশ চলে যাবে, এটা হলো আউটফ্লো অফ রিসোর্সেস। ওকে, দেন এখানে আরো অনেক এক্সাম্পল আছে, আপনার স্লাইড দেখতে পারেন, বইতেও দেখতে পারেন, এটা দেখে আমি দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করে আরো কোশ্চেন করেন। সিলেবাসটা অনেক লম্বা সিলেবাস, হ্যাঁ, তো এটা প্রথম ক্লাস, তো আমি একটু ইজিলি একটু আস্তে আস্তে যাচ্ছি।
পরটা আর একটু ফাস্ট যেতে হবে এবং আপনারা হলো কাজ বেশি করতে হবে বাসায়। মানে আমি যদি সব পড়াইতে যা হবে না, এই জন্য আমি আপনাদের হলো টাস্ক দিয়ে দিবে, এটা ওই সবসময় ইয়েতেই দিবে, এমসিকিউ দিব, যাতে কাজ করা লাগে। আপনারা হয়তো খাতায় করবেন অ্যান্সারটা পাওয়ার জন্য, ওইটা আপনার গুগল ফর্মে আপনার সাবমিট করে দিলে হবে। 15-20টা এমসিকিউ দিব প্রত্যেকটা সাবটা নিয়ে আর কি। আচ্ছা, এখানে লায়াবিলিটিস এর এক্সাম্পলটা এগুলো অলরেডি আমরা বলে ফেলছি, এক্সাম্পলে কোনটাতে কি থাকে, নন কারেন্টে কি থাকে, এটাতে আমরা আর সময় নষ্ট করতেছি না, এগুলো আমাদের ডিসকাশন শেষ। বিজনেস বেসড অন ওনারশিপ স্ট্রাকচার বলতে সোল প্রোপ্রাইটরশিপ আমরা জানি যে এটার অ্যাকচুয়ালি ওয়ান ওনার। আমি নিজে একটা বিজনেস দিলাম, এটা সোল প্রোপ্রাইটরশিপ। পার্টনারশিপ মোর দেন ওয়ান পার্সন যখন একটা কোম্পানি ওপেন করে সেটাকে বলতেছে পার্টনারশিপ। এখন পার্টনারশিপ দুই ধরনের হতে পারে, ওয়েদার দে রেজিস্টার্ড উইথ আরজিসি অথবা আনরেজিস্টার্ড। পার্টনারশিপের জন্য রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি না, আপনি রেজিস্ট্রেশন ছাড়াও পার্টনারশিপ হতে পারে, শুধু একটা এগ্রিমেন্ট দিয়ে হয়। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানিকে যদি আপনি ক্লাসিফাই করেন, সেখানে আমার পিএলসি আছে, যেটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, দেন ওয়ান পার্সন কোম্পানিও আছে এখন বাংলাদেশে, ওপিসি, ওয়ান পার্সন কোম্পানি, একজন ব্যক্তি আবার কোম্পানি খোলার রাইট দিচ্ছে। এটা রিসেন্ট 1 বছর 2 বছর আগে আরজিসি দিয়েছে, একজন ব্যক্তি কোম্পানি হইতে পারে, ওয়ান পার্সন কোম্পানি। আচ্ছা, দেন এগুলা বিজনেস এন্টিটি কনসেপ্ট, এটা সবাই পড়ে আসছেন যে বিজনেস এন্টিটি কনসেপ্ট, বিজনেস ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। এজন্যই আপনি যখন আপনার বিজনেসে যখন ওনার ক্যাপিটাল দেয়, সেজন্য আমরা জার্নাল দেই ক্যাশ ডেবিট, দেন কি ওনার্স ক্যাপিটাল আমরা ক্রেডিট করি। তার মানে বিজনেস থেকে অ্যাকচুয়ালি যিনি ওনার তিনি টাকা পাবেন। সেপারেট এন্টিটি কনসেপ্ট, দুইটা আলাদা। আর যখন লিমিটেড কোম্পানি হয় তখন তো এটা বলে লাভ নাই, কারণ শেয়ার হোল্ডারের বলতে কিছু নাই, শেয়ার হোল্ডারের কন্ট্রোল থাকে না। এটা হলো সোল প্রোপ্রাইটরশিপ। অ্যাকাউন্টিং পারপাসে সোল প্রোপ্রাইটরশিপ বলেন, পার্টনারশিপ বলেন, সবাই হলো কি এটা বিজনেস এবং ওনার আলাদা এন্টিটি, যে জন্যই আমরা শেয়ার ক্যাপিটাল ক্রিয়েট করি, ড্রয়িংস ক্রিয়েট করি। আচ্ছা, দেন বিজনেস এন্টিটি কনসেপ্ট, এগুলা নর্মাল থিওরিটিক্যাল কথাবার্তা। এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেম বিজনেস না ওনস হলে এত টাকা কে, সেটা ওই পেড আপ ক্যাপিটাল এক্সাম্পল দিয়ে দেওয়া, এটা আমরা অলরেডি বলে ফেলছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা লাগবে, আমাদের এগুলা এখানে বর্ণনা করা আছে, কোনটা এক্সপেন্স কোনটা লায়াবিলিটি, এটা আপনারা হয়তো জানেন। এটা আপনারা একটু পড়ে নিন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি ডিটেলস আলোচনা করব। মেন টপিকসটাতে আমি যাই আর কি, ওটাতে আমি চাচ্ছি টাস্ক করে। আজকে তো 8:24, আমার আবার একটা ওয়েবিনার আছে 8:30 নিব, হয়তো 40-এ শুরু করবো। আপনাদের কি পরে ক্লাস আছে না? জি স্যার, আছে ক্লাস। 9টায় আছে। কত, 9টায়? ওকে, 9টা ঠিক আছে। 9টা হলে আমি আপনাদের কনভেনিয়েন্ট যতক্ষণ হয় 8:35 ছেড়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, এটা আপনারা দেখেন, কেউ যদি না, এটা আমি আবার গোত্র করব, আমি একচুয়ালি মূল যে টার্মটা আমি ওই জায়গাতে যাচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট তাহলে করা যাবে, নাহলে করতে পারবেন না, এটা করে আমি এখানে চলে যাবো। আচ্ছা, এখানে আসেন, ইকুয়েশন। আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা, এটা যদি আমরা ড্র করি, সরি, এটা আমার একটা এক্সাম্পল, এটা আনসার দেওয়া আছে, একটু পরে আমি করতেছি। আসলে এখানে অ্যাকাউন্টিং যে আমাদের ইকুয়েশনটা কিভাবে কাজ করে, বেসিক ইকুয়েশন বলেন তো একজন। অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, লায়াবিলিটি লায়াবিলিটিস প্লাস প্লাস ওই ওয়ান অফ ওনার সিকিউরিটি। ওকে, ইকুইটি, ওকে। এখন আসেন, সরি, ওনার সিকিউরিটি তো প্লাস দরকার নেই, এখানে দেওয়া আছে। আসলে এটা হলো আমাদের একটা ইকুয়েশন, বেসিক ইকুয়েশন। হ্যাঁ, তো এই ইকুয়েশনের মধ্যে আমি যদি এখানে বলি, এটা যেটা ডিসকাস করা হয়েছে, এটা পুরো একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি
একটু ওভারভিউ করে আপনাদের একটা টাস্ক দিয়ে দিবো বাসায়, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। আমি আবার এই সাবজেক্টটা পুরোটাই গো থ্রু করবো, করে বাকিটাতে যাবো। ইনক্রিজ ইন ইকুইটি, আরেকটা হলো ডিক্রিজ ইন ইকুইটি, আর আরেকটা টার্ম আছে, হ্যাঁ ডিক্রিজ, দুইটাই সেম। দেখেন এখানে প্রথমটা আমার যে এক্সাম্পল ছিল ইনক্রিজ ইন অ্যাসেট এবং ডিক্রিজ ইন ইকুইটি। প্রথম বলছে ইনক্রিজ ইন অ্যাসেট, টোটাল অ্যাসেট ইনক্রিজ, দিস মাস্ট বি ম্যাচড। এই যে আমি যেটা বললাম যে অ্যাসেট দুইটা ইকুয়েশনের কি হইতে হবে, সমান হইতে হবে। এখন দুইটা ইকুয়েশন আপনার সমান হবে, কিভাবে সমান হবে? এখানে যদি একটা অ্যাসেট আমার সেম, একটা অ্যাসেট যদি এখানে বাড়ে, ইকুয়েশনের এই পাশেও সেম ভাবে বাড়তে হবে, তাহলে আমার দুইটা সমান হবে, ইকুয়াল হবে। দেন অন্যভাবে হইতে পারে, একটা অ্যাসেট আমার এখানে যদি ইনক্রিজ হয় আর একটা অ্যাসেট ডিক্রিজ হইতে হবে, তাহলে আমার ইকুয়েশন সমান থাকবে। যদি দুই পাশে না বাড়ে, অ্যাসেট এ পাশে হলো আমার একটা অ্যাসেট যদি এখানে ইনক্রিজ হয়, সেম ভাবে আরেকটা অ্যাসেট আমার কি হবে, ডিক্রিজ হবে। আর এখানে যদি আমার একটা অ্যাসেট বাড়ে, বলছি আমার অপোজিট পাশে ইকুয়েশনে বাড়তে হবে। তো আমি যদি ডাইরেক্ট ইকুয়েশনে চলে যাই, আচ্ছা সেকেন্ড, আপনাদের ব্রেক আছে না দুইটা ক্লাসের মাঝে? 30 মিনিট করে আছে। আচ্ছা ঠিক আছে, 30 মিনিট কি 10-15 মিনিট নিলে চলবে নাকি পুরোটা নিতে হবে? 10-15 মিনিট হবে স্যার। হবে, ঠিক আছে। আমার একটা সেমিনার আছে, তো আমি একটু সেমিনার শুধু জাস্ট একটু অন করে দিই, অন করে দিলে চলতে থাকবে, সমস্যা নেই। ওকে, ছিল না sorry. Sorry. একটু, হ্যাঁ ওকে। আচ্ছা, আমরা এই ম্যাথটাতে, এটা আমাদের করা আছে, এখানে আমার এক্সেলও করা আছে, এটা আমি আপনাদের দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিব। আপনারা বাসায় একটা হলে এটা দেখতে পারবেন, বাট আমি এটা এখানে দেখে না, এটা ওই এক্সেল রেডি ডেটা থেকে আমি না করে, আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে করি, তাহলে আপনাদের হলো প্র্যাকটিস হবে আর কি। এটা করলে পুরো এই চ্যাপ্টারের টপিকস মেনলি আমার এক্সারসাইজ নিয়ে আর কি, এটা একটু ছোট করতে হয়। আচ্ছা, দেখা যায়, এটা কি পড়া যায়? না স্যার চোখে দেখতেছি না।
স্যার এটা আরেকটু দেখতেছি বড় করলে এখন 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 দেখা যায়। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আরেকটু ডান পাশে নিলে ভালো হয়। ডান পাশে নিলে এটা আবার ওকে এক্সেল স্যার, দেখা যাবে ওকে না। ওকে ওকে। এখন এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওকে, ফুল এটা পড়েন। সেন্টেন্স পড়া যায় না স্যার। স্যার ফুল সেন্টেন্স পড়া যাচ্ছে না। স্যার হয়তোবা দুই একটা সেন্টেন্সের লাস্টে থেকে দেখা যাচ্ছে না, বাট স্যার আই ওইটা স্লাইড আচ্ছা, না ভিউ না দিয়ে, ফুল স্যার স্লাইড ভিউ দিয়ে ওইটা ফুল মাঝের বর্ডারটা না টেনে বামে আনলেই হবে। না স্লাইড ভিউ দিলে ইয়ে হবে না। দাঁড়ান, এক্সেলটাকে আমি ডানে নিচ্ছি, তাইলে হবে। তো স্লাইড ভিউ দিলে আপনি দুইটা একসাথে দেখতে পারবেন না, ও এখানে তো আচ্ছা স্যার পাশাপাশি দুইটা দেখতে দেখাবেন, হবে। তাহলে স্যার ইয়ে হ্যাঁ করে দিন। এক্সেলটা একটু হ্যাঁ ছোট করে দেন স্যার। আচ্ছা, এক্সেল আর একটু ছোট করলে দেখা যাবে। এক্সেল ছোট করলে আর সমস্যা নাই, আমি এটা স্লাইড করতেছি। জি আপনার স্যার প্রথমে দেখা যাচ্ছে। পড়তেছি তো বলবো। স্যার আই হ্যাঁ হোপ এটা হয়ে যাবে। বর্ডারটা স্যার ডানে বামে নেওয়া যাবে। হ্যাঁ, ওটা ডানে ভাবে নিতে হবে আর কি। জি স্যার একটু ডানে নিলে, হ্যাঁ আরেকটু নেন স্যার। এক্সেলের উইন্ডোটা আর একটু ছোট করে দিলে মেবি দেখা যাবে। আরেকটু স্যার। আপনারা পড়তে পারবেন না হয়তো। ওকে, এখন দেখেন, এখন দেখা যাবে। স্যার একটু ছোট করে দেন স্যার, এই পাওয়ার পয়েন্টের উইন্ডোটা একটু ছোট করে দেন। দেখা যায় এখন। আরেকটু স্যার। স্যার আজকে স্যার কি আপনার ফুল ক্লাস সম্ভবত স্যার? আমাদের এরপরে একটা ক্লাস আছে। হ্যাঁ না, আমি শেষ করে দিতেছি। এটা আলোচনা করে শেষ করে দিব, তাহলে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারবেন। জি হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। চলে দেখেন, দ্য কোম্পানি ইস্যুড অর্ডিনারি শেয়ারস ওর্থ টাকা 10 লাখ and received the ক্যাশ, মনে হয় এটা ক্যাশে বলা। হ্যাঁ, and received the full amount in cash। আচ্ছা, তাহলে প্রথমে এক্সাম্পল বলা ছিল। এটা করলে আপনারা পুরো ক্লাসের ওভারভিউটা পাবেন, তাহলে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আমি এটা নিচ্ছি। তাহলে এখানে আমার ইকুয়েশনটা ছিল, এটা হলো সাবজেক্ট মানে ক্লাসের এই টপিকস এর মেন, মানে চ্যাপ্টারের মেন টপিকস এটা। আর বাকিগুলো ছিল শুধু আলোচনা আর কি, বইতে এটা বোঝার জন্য, এই ইকুয়েশন বোঝার জন্য। তাহলে একটা কোম্পানিতে প্রথম তার ক্যাপিটাল ইনজেক্ট করলো কত? 10 লাখ টাকা ক্যাপিটাল ইনজেক্ট করলো। কে ক্যাশে ইনজেক্ট করছে? তাহলে অ্যাসেটে কি বাড়ছে বলেন তো? ক্যাশ। ক্যাশ। তাহলে আমরা এখানে আরেকটাও করি, আইটেম নাম লিখি, তাহলে আপনাদের আরেকটু ইজি হবে। এটা তো মনে হয় দেখা যাবে না। এটা না করে আমি বেটার হলো, এটা বুঝছি, এটা মুখে মুখে বলতে হবে, এটা হবে না নাইলে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন না, বুঝাও যাবে না। আচ্ছা, আপনাদের যে আইটেম মনে পড়ে এটা দিয়ে আমার যে আইটেম মনে পড়ে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি, মনে হয় এটাই বেটার। হ্যাঁ, এটা করা আছে, আমি যেটা করাতে চাই সেটা অলরেডি স্লাইডে করা আছে, এক্সেল দেওয়া আছে, আমি দিয়ে দিব সবই। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল দিলাম। একটা বিজনেস যখন শুরু হয়, সে ক্যাপিটাল ইনজেক্ট করলো। কত টাকা ক্যাপিটাল ইনজেক্ট করলো? 10 লাখ টাকা, রাইট? তাহলে এটা বলেন তো কি কি হবে? স্যার এটা প্লাস ক্যাশে অ্যাসেট বৃদ্ধি পাবে, আর হচ্ছে ওনার ইকুইটি বৃদ্ধি পাবে। ক্যাশ ডেবিট, ক্রেডিট কি হবে জানালো বলেন, তাহলে এটা বুঝতে Cash সুবিধা। ক্রেডিট ক্যাশ কি হবে? ডেবিট আর মূলধন ক্রেডিট আর কি। ক্যাপিটাল ক্রেডিট। ওকে, ক্যাপিটাল ক্রেডিট। ওকে, ক্যাপিটাল ক্রেডিট, রাইট। তাহলে এখানে আবার ইকুয়েশনে বাড়বে, এখানে কত? 10 লাখ টাকা। লাখ টাকা অ্যাসেটস। হ্যাঁ, আর এখানে বাড়বে কত? ওনার লাইবিলিটি ইকুইটি 10 লাখ। 10 লাখ, ওকে। আর এটাতে আমরা প্রত্যেকটার আইটেমের পরে, এই যে প্রত্যেকটা যখন ইকুয়েশন, এভরি ইকুয়েশনের পরে আপনার ইকুয়েশনটা কি থাকতে হবে? সমান থাকতে হবে পুরাটাতে। এই অ্যাসেট আমার এখানে আছে 10 লাখ, আর ওনার সিকিউরিটিতে আছে কত? 10 লাখ। এখানে যদি আমি ওনার সিকিউরিটিতে টোটালটা নিই, টোটালটা দেখেন, প্রত্যেকটা একটা ইকুয়েশন টাইনে রাখি আর কি, তাহলে সমান হবে, মিলে যাবে। দেন অ্যাসেট মাইনাস জিরো। তারপরে একটা এক্সাম্পল বলি, ধরেন একটা সে ক্যাপিটাল ইনজেক্ট করলো। সেকেন্ড হলো পারচেজ ইকুইপমেন্ট, মানে অ্যাসেটের একটা আইটেম কিনলো, ফিক্সড অ্যাসেটের আইটেম। তাহলে এখানে আমার ডেবিট কি হলো? ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইকুইপমেন্ট ডেবিট, ওকে, ইকুইপমেন্ট ডেবিট। দেন ক্যাশ অথবা ব্যাংক। যদি ক্যাশে কিনে তাহলে ক্যাশ ক্রেডিট আর ব্যাংক না, যিনি ওনার সিকিউরিটি বলছেন, ওনার সিকিউরিটি হবে, এটা হলো যখন ইকুয়েশন করেন, এই ডানেরটা আমার ইকুয়েশন, এটা হলো আমি জার্নাল বলছি। তাহলে জার্নাল হলো, আপনার জার্নালটা বুঝলে আপনি বাকিটা বুঝা ইজি হবে। দেন ইকুইপমেন্ট অ্যাসেট আমার বাড়লো, এখানে কত? ধরেন আমি 2 লাখ টাকার এই অ্যাসেট নিলাম, হ্যাঁ, ইকুইপমেন্ট 2 লাখ। সেম ভাবে এখানে ওনার সিকিউরিটিতে কি হবে বলেন তো? ক্যাশ অ্যাসেট কমবে, অ্যাসেট বাড়বে, অ্যাসেট কমবে। অ্যাসেট কমবে, তার মানে এখানে ওনার সিকিউরিটিতে আমার জিরো হবে, লায়াবিলিটি জিরো হবে। আর এখানে হলো আরেকটা কি হবে?
অ্যাসেটের আন্ডারে আরেকটা অ্যাসেট হলো কমে যাবে, তাই না? একটা হলো প্লাস হবে, একটা হলো মাইনাস হবে, রাইট? জি স্যার। মাইনাস মাইনাস হলে অ্যাসেটের আন্ডার আমরা দুইটা করি, তাহলে এটা বোঝা ইজি হবে কোনটা প্লাস কোনটা মাইনাস। একটা প্লাস একটা মাইনাস করে দিই। আচ্ছা, এটা 40 আমরা শেষ করে দিব। হ্যাঁ, 40 আপনার যেহেতু ক্লাস আছে 40-42 লাগবে, হয়তো 5-6টা এক্সাম্পল দিয়ে দিব, এটা আপনারা পুরাটা বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন এটা হবে। আচ্ছা, মাইনাস এখানে আরেকটা 2 লাখ টাকা মাইনাস, তার মানে আমার অ্যাসেটটা কি হয়ে গেছে, যে দুই পাশে আমার সমান, রাইট? রাইট স্যার। দেন পরে একটা এন্ট্রি হলো, সে বিজনেসে হলো শুরু করবে, বিজনেস ধরেন একটা ট্রেডিং বিজনেস, তাহলে সে কি করলো, পারচেস করবে, পারচেস ইনভেন্টরি। এখানে আবার পারপিচুয়াল আলাদা আলাদা মেথড আছে, ওইগুলোতে আপনার এখন যাওয়ার দরকার নেই। তাহলে ইনভেন্টরি পারচেস করছে, আপনার জার্নালটা কি হবে, পারচেস ধরেন, হ্যাঁ ইনভেন্টরি আর পারচেস যেটা আছে ওটাই ধরেন, সিম্পলি ধরেন, ওই পারপিচুয়াল মেথডে একটা লেখে, নরমালি আরেকটা লেখে, ওটা আমরা পরে যাচ্ছি, হ্যাঁ ওইখানে আমি যাচ্ছি না। Sir, purchase debit, cash or bank or account payable credit ক্যাশ or অর bank ব্যাংক, or accounts payable হতে পারে। পারচেস ইনভেন্টরি আপনার এখানে বানান টানার পরে ঠিক করবো, এখন এটা আপনার ক্যাশে ধরি, আমরা ক্যাশে ধরি, ইন ক্যাশ অথবা ইন ব্যাংক, হ্যাঁ ব্যাংকে ধরি। এটা ধরেন, তাইলে ব্যাংকের মাধ্যমে যদি নেয় তাহলে এটা কি হবে, 5 লাখ টাকা কিনলো ধরেন, Bank মাইনাস হবে এবং ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে। মানে স্যার। ইনভেন্টরি বাড়বে আমার 5 লাখ, সিকিউরিটি কমবে স্যার, কমবে। হ্যাঁ ধরেন আপনি পার্সেস যেটা করলেন, পার্সেস যদি এক্সপেন্সে ধরেন, এখানে দুটো জিনিস আছে, এটা ক্যাশ কমে যাবে, হ্যাঁ এটা ক্যাশ কমে যাবে, ক্যাশে হলো সরি মাইনাসটা এই পাশে দিয়ে রাখি, মাইনাস হয়ে যাবে, ক্যাশ কমে যাবে। দেন এক্সপেন্সের, পার্সেস হলো আমার কিসের আইটেম, এক্সপেন্সের আইটেম, ওনার সিকিউরিটি কমবে। হ্যাঁ ওনার সিকিউরিটি কমে যাবে, এটা এক্সপেন্সের আইটেম, যদি কোনো এক্সপেন্সের আইটেম হয় তাহলে ওনার সিকিউরিটি কমে যাবে। এখন এটা সেল ধরেন, সেল টাকা 8 লাখ থ্রো ব্যাংক, তাহলে কি হবে বলেন তো? Debit sales credit. ক্যাশ ডেবিট ব্যাংক সেলস ক্রেডিট। ওকে, সেলস ক্রেডিট, এটাতে কি করবেন ইকুয়েশনে বলেন তো? ব্যাংকে বৃদ্ধি পাবে, ব্যাংক ইনক্রিজ হবে আর ওনার Asset বাড়বে স্যার। একজন একজন বলেন, একজন একটা বলেন, হ্যাঁ হ্যাঁ ওনার সিকিউরিটি বাড়বে যদি আমার কোনো রেভিনিউ আসে, মানে মেন থিমটা হলো যদি কোনো রেভিনিউ ইনক্রিজ হয় তাহলে ওনার সিকিউরিটি বাড়ে। কিভাবে বাড়ে? কারণ রেভিনিউতে আমার প্রফিট এন্ড লসের যে বডিটা, প্রথমে রেভিনিউ থাকে, দেন এক্সপেন্স থাকে, বাদ দিলে আমার নেট প্রফিট থাকে, নেট প্রফিটের আলটিমেট ডেস্টিনেশন হলো ওনার সিকিউরিটি। তো যদি রেভিনিউ হয় তাহলে নেট প্রফিট বাড়ে, আর যদি এক্সপেন্স হয় তাহলে আমার নেট প্রফিট যেহেতু কমে যাবে, তার মানে আলটিমেট ডেস্টিনেশনে আমার কমে যাবে, ওনার সিকিউরিটিতে কমে যাবে। এই লজিকে হলো কম, ঠিক আছে? এটা হলো মেন লজিক। দেন আসেন আপনার অ্যাক্রুড একটা এক্সপেন্স, হ্যাঁ এটা বাকিতে নিলেন যে স্যালারি পেয়েবল, হ্যাঁ স্যালারি পেয়েবল ফর জুন, এটা হলো স্যালারি পেয়েবল। তাহলে জার্নাল কি দিবেন? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, ইকুয়েশন এন্ট্রি হবে কি? লাইবিলিটি প্লাস ধরুন 2 লাখ টাকায় ধরলাম, হ্যাঁ মাইনাস কি হবে? ওনারশিপ। কেন ওনার সিকিউরিটি মাইনাস হবে? হ্যাঁ ওনার সিকিউরিটি কেন মাইনাস হবে বলেন তো? স্যালারি এক্সপেন্স ওনার সিকিউরিটিকে কমাই দিচ্ছে। কিভাবে কমাচ্ছে? এটা খরচ স্যার, এই জন্য আর কি স্যার। হ্যাঁ এক্সপেন্স হলে আমি বলছি যে যদি এক্সপেন্স হয় তাহলে আমার নেট প্রফিট কমে যায়, নেট প্রফিট কমে গেলে নেট প্রফিটের আলটিমেট ডেস্টিনেশন হলো ওনার সিকিউরিটিতে, বলতে রিটেন আর্নিংস। নেট প্রফিটের আলটিমেট ডেস্টিনেশন কি? রিটেন আর্নিংস। তারপরে রিটেন আর্নিংস একটা ওনার সিকিউরিটি একটা পার্ট, সো ওনার সিকিউরিটি অলওয়েজ রিটেন আর্নিংসটা হলো কমে যাবে এক্সপেন্সের কারণে। এই লজিকে বুঝতে হবে আর কি, তাহলে ইকুয়েশন বুঝবেন প্লিজ জিনিস আর কি। হ্যাঁ এখন আরেকটা এক্সাম্পল দেই, ধরেন ডিভিডেন্ড পে করছে, হ্যাঁ পেইড ডিভিডেন্ড, তাহলে ডিভিডেন্ড পে করলে জার্নাল কি দিবেন? ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। না না আপনি পে করে দিচ্ছেন, পেইড করে দিচ্ছেন, পেইড একবার পুরা পেইড। ক্রেডিট আর্নিং হবে স্যার, ক্রেডিট। স্যার ক্যাশ না ক্রেডিট এন্ড ওনার সিকিউরিটি ক্রেডিট আর কি, মানে ইনক্রিজ হবে।
হ্যাঁ, রিটেন আর্নিংস জার্নাল যখন দিতে যাবেন, ডিভিডেন্ড তো আর খরচ না, আপনি ডেবিট করতে পারবেন না। ডিভিডেন্ড দিলে অ্যাকচুয়ালি রিটেন আর্নিংস কমে যায়। রিটেন আর্নিংস মানে প্রফিটের পার্ট কমে যায়। রিটেন আর্নিংস আরই বললে কি এখানে, হ্যাঁ আরই আরই হবে ডেবিট। আর ব্যাংক ক্রেডিট, হ্যাঁ ব্যাংক ক্রেডিট। স্যার তো ডিভিডেন্ড এখানে জি ডিভিডেন্ড বল। স্যার ডিভিডেন্ড কি স্যার একসাথে ঘোষণা করে পে করা যায়? 2 মাস ওয়েট করতে হয় না? না না, 2 মাস ওয়েট করা যায়, ওই জার্নালে আমি যাচ্ছি না। আমি তো আগে পেয়েবল হলো ক্রিয়েট করে রাখছেন, আমি বলছি ডিভিডেন্ড পেইড। আমি বলি না যে পেয়েবল ক্রিয়েট করে রাখছেন, বুঝছেন? মানে স্যার আগে পে পে- রাখছিলাম। হ্যাঁ, আগে না না, আপনি যদি পেয়েবল ক্রিয়েট করে রাখেন তখন তো জার্নাল হবে। ডিভিডেন্ড হলো, আপনি ডিভিডেন্ড তখন কি করতে হবে, পেয়েবল ক্রিয়েট করতে হবে। পেয়েবল ক্রিয়েট করা জার্নাল রিটেন আর্নিংস ডেবিট করতে হবে। ডিভিডেন্ড তো খরচ না, আপনি ডিভিডেন্ড ডেবিট করবেন, তাহলে না রিটেন আর্নিংস কমে যাবে। রিটেন আর্নিংস ডেবিট হবে, ডিভিডেন্ড পেয়েবল তখন ক্রেডিট হবে। ঠিক আছে, রিটার্ন আর্নিংস ডেবিটে হবে, হয় ব্যাংক ক্রেডিট হবে, না হলে ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট হবে। ওকে, আমরা এখন পেইডে যাচ্ছি। ঠিক আছে, ডিরেক্ট আপনি দিয়ে দিচ্ছেন, ধরেন ইন্টারিম ডিভিডেন্ডে দিচ্ছেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি, নট লিস্টেড। হ্যাঁ, লিস্টেড হলে ওই 2 মাস ওয়েট করবেন, রেকর্ড ডেটের পরে দিবেন, ওটা আলাদা ইস্যু। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আপনি কি করবেন এখানে বলেন, হ্যাঁ 2 মিনিটের মধ্যে শেষ করবো। বলেন এখানে কি হবে? স্যার ধর 2 লাখ টাকা। কমবে স্যার। অ্যাসেট কমবে কেন কমবে? ব্যাংক থেকে আমি টাকা দিয়ে দিব, হ্যাঁ এই জন্য ব্যাংক থেকে আমার কমে যাবে এটা। ব্যাংক থেকে টাকা দিব, 2 লাখ টাকা ব্যাংক থেকে কমে গেছে। আর এই পাশে কি কমবে? ইকুইটি ইকুইটি কেন কমবে? স্যার ডিভিডেন্ড 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 দেওয়ার কারণে কি কমে? রিটেন আর্নিংস কমে গেছে। রিটার্ন আর্নিংস কমে গেছে। ওকে, আর 2টা এন্ট্রি দিয়ে শেষ। হ্যাঁ, 2টা এন্ট্রি হলো রিসিভড ফ্রম কাস্টমার ইন অ্যাডভান্স, হ্যাঁ অ্যাগানেস্ট সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, কি বলছি এটা লাইনটা দেখেন, রিসিভ ফ্রম কাস্টমার ইন অ্যাডভান্স এগেইনস্ট সার্ভিস রেভিনিউ। ধরেন আমি সিএ ফার্ম, আমি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স দিছি। হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে আমি কি করছি, অ্যাডভান্স হলো নিয়ে নিচ্ছি ক্লায়েন্টের কাছ থেকে, সার্ভিস দিবে ফিউচারে, ক্লায়েন্ট আমাকে আগে টাকা দিয়ে দিচ্ছে, তখন জার্নাল কি দিবেন বলেন? ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ক্যাশ ডেবিট। কি আনার্ন কি করছেন? আনআর্ন সার্ভিস রেভিনিউ। আর্নার্ড, ওকে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এটাতে কি হবে আরেকজন বলেন, আপনি তো বলছেন, আরেকজন বলেন তো কি হবে এই ইকুয়েশন? স্যার ক্যাশ ইনক্রিজ হবে এবং একজন বলেন না, হ্যাঁ আপনার নাম কি, একটু নাম বলেন তো, তাহলে মুখস্থ হবে, নাহলে আমার মনে থাকবে না। হ্যাঁ, তৌহিদ। তৌহিদ। মানে সবাই পার্টিসিপেট করে আর কি, তাহলে ইন্টারেক্টিভ হবে। এটা ফার্স্ট আমার ক্লাস তো, ক্যাশ আমি পরে আরেকজন ক্যাশ একজন একজন সব আনসার বলেন না, অন্যরা বলেন। হ্যাঁ, আরেকজন বলেন। স্যার লাইবিলিটি বাড়বে স্যার। ক্যাশ বেড়ে যাবে। অ্যাসেটে কি হবে? বাড়তেছে। অ্যাসেট বাড়বে স্যার। ওকে, আর লাইবিলিটি এই পাশে কি হবে ইকুয়েশনের? লাইবিলিটি লাইবিলিটি ইনক্রিজ বৃদ্ধি করবে। আর্ন রেভিনিউ কি হবে? রিটার্ন আর্নিংস কমবে, রিটার্ন আর্নিংস কমবে নাকি হলো বাড়বে, অথবা লাইবিলিটিতে বাড়বে? কোথায় বাড়বে এটা? লাইবিলিটি বাড়বে। লাইবিলিটি বাড়বে। ওকে, রাইট। দেন হলো, আর এটা হলো লাস্ট এন্ট্রি। প্রিপেড রেন্ট দিচ্ছেন আপনি, হ্যাঁ প্রিপেড অগ্রিম দিচ্ছেন আর কি, ভাড়া অগ্রিম দিচ্ছেন। তাই জার্নাল কি দিবেন বলেন? প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। আরেকজন বলেন, সব একজন বলেন, আরেকজন বলেন। হ্যাঁ, এবার ইকুয়েশন বলবেন আরেকজন। ক্যাশ, সরি, হ্যাঁ প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাসেট ক্যাশ কমবে আর ব্যাংক। স্যার এখানে। অ্যাসেট কমবে কি? হ্যাঁ অ্যাসেট কমবে, কি কমবে, কোন অ্যাসেট কমবে? স্যার কেস কমবে আর হলো আর এখানে একটা অ্যাসেট কমবে, একটা অ্যাসেট একটা বাড়বে। বাড়বে এটাই। হ্যাঁ, বাড়বে কোনটা আর কমবে কোনটা? বাড়বে কোনটা, কমবে স্যার কোনটা, এটা বলেন। ক্যাশ কমে যাবে ক্যাশটা স্যার কম আর অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। নো অ্যাকাউন্ট স্যার। রিসিভেবল হয় না। নো ও, স্যার, sorry, এখানে sorry. ক্যাশটা কমে যাবে, প্রিপেড রেন্টটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ প্রিপেড prepaid রেন্ট, rate। জি হ্যাঁ স্যার। জার্নাল, এই জন্য তো জার্নাল দেওয়া হয়েছে বোঝার জন্য। প্রিপেড রেন্ট আকারে বাড়বে এটা, ঠিক আছে? প্রিপেড রেন্ট আকারে বাড়বে। এটা হলো অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্ট আন্ডারে থাকে, অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্ট। ঠিক আছে, আপনার এ পর্যন্ত শেষ। আমরা এখান থেকে আবার শুরু করব নেক্সট ক্লাসে। এটা ইনিশিয়াল ক্লাসে, আমি আজকে লেটে আসছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এটা মনে করছেন পুরোটা সলভ করাবো, এটা সলিউশন এখানে আছে। সলিউশনটা আমি এখন আপনাদের দিব না, আপনাদেরকে এটাই অ্যাসাইনমেন্ট, এটা আমি দিয়ে দিব, মেইল আছে সবাইকে এটা দিয়ে দিব।
এটা আপনারা নিজে নিজে খাতায় করবেন, করে নিজেই প্র্যাকটিস করবেন, এটা আনসার পরে আমি দিয়ে দিব, তার সাথে মিলাই নিলে হবে। হ্যাঁ, দেন একটা প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসটা আপনারা কি ইমিডিয়েট এখন দিবেন না পরে ক্লাসে পরে দিবেন, এটা একটু চিন্তা ভাবনা করে বলেন। এটা হলো এমন একটা, এই যে জার্নাল থাকবে, এরকম এন্ট্রি থাকবে, এন্ট্রি থেকে আপনাকে কি করতে হবে, জার্নাল করতে হবে, দেন এন্ট্রি থেকে আপনাকে ইকুয়েশন করতে হবে, দেন প্রফিট এন্ড লস করতে হবে, মানে ইনকাম স্টেটমেন্ট, এবং ব্যালেন্স শিটও করতে হবে। ছোট এন্ট্রি কম থাকবে, মানে যেটা হলো আপনাদের হলো অ্যাসাইনমেন্ট, এন্ট্রি কম থাকবে, বাট সব আপনি একটা করলে সবকিছু পারবেন। এটা আপনারা পরে ক্লাসে পরেই দেন নাকি, এখন আপাতত ইকুয়েশন একটা দিতেছি। মানে এমন একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে অ্যাসাইনমেন্ট করলে আপনারা সব পারবেন আর কি। জার্নাল থাকবে, ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থেকে আপনি কি করবেন, সেখানে আবার ট্রায়াল ব্যালেন্সও থাকবে, প্রফিট এন্ড লস থাকবে, ব্যালেন্স শিট থাকবে। ঠিক আছে, বাট আপনার কোশ্চেনটা থাকবে, অ্যাসাইনমেন্ট আপনি খাতায় করা লাগবে, কিন্তু এমসিকিউটা এমন ভাবে ডিজাইন করা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট এমন ভাবে ডিজাইন করে আপনার খাতায় করতে হবে, করার পরে আপনি এমসিকিউ অ্যান্সার করবেন, এমসিকিউ থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এটা নেক্সট ক্লাসে আমরা দেই, এখান থেকে আমরা শুরু করে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা দিব। আপাতত মেইলে আপনাদেরকে বাসায় কাজ করার জন্য আমি 2টা ম্যাথ দিয়ে রাখবো, ম্যানুয়াল থেকে আছে আর কোশ্চেন ব্যাংক থেকে, 2টা ইকুয়েশন, শুধু ইকুয়েশন করবেন, এই ইকুয়েশন করে নিয়ে আসবেন, আর কিছু করা লাগবে না। বা না না, শুধু জার্নাল আর ইকুয়েশন করবেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, সবাইকে। স্যার স্যার জি স্যার আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা কি স্যার উইকে একদিন করা যায় স্যার, 3 ঘন্টার? এটা তাহলে আইসিবির সাথে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আইসিবির সাথে একটু কথা বলে আমি ফোন দিবনি, 2বারে ফোন দিব আইসিবিকে, বা শনিবারে ফোন দিব, আমি হালিম ভাইকে ফোন দিয়ে বলবো নাকি এটা করা যাবে কিনা। আরেকটা কাজ করা যায় কিনা স্যার? স্যার আমাদের ক্লাসটা 7:30 থেকে শুরু করলে ভালো, আসলে 7টা তো মাগরিবের সময় একটু প্রবলেম হয়ে যায় আর কি। হ্যাঁ, মাগরিবের সময়, এটা সবার জন্যই মাগরিবের সময়। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি। হ্যাঁ, আইসিবির সাথে একটু কথা না, বলে। 7:30 করলে আবার অসুবিধা হবে স্যার। 7টার ক্লাসই 7:30 শুরু হয়, মানে 10-15 মিনিট লেট হয়। কারণ নামাজ পড়ি আমরা, তারপরে করি, শুরু হইতে প্রসেসিং হইতে 15 মিনিট লেট হয়ে যায়। 7:30 শুরু করলে 7:45 গিয়ে শুরু হবে। স্যার 2 দিন আসলে টাইম ম্যানেজ করা আমাদের পক্ষে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, একসাথে আবার 3 ঘন্টা ক্লাস হলে, যেমন আমার এই ক্লাসটা আমি ভালোভাবে নিতে পারতাম, সেটা ঠিক আছে। ঠিক আছে, এটা আমি আইসিবির সাথে স্যার আর কথা বলে আপনার। অ্যাকাউন্টিং ক্লাস 3 ঘন্টা না হলে আসলে মানে হয়ও না। হুম, ঘন্টা ছাড়া তো অ্যাকাউন্টিং আন্ডারস্ট্যান্ড হয় না, শুরু করতে করতে শেষ হয়ে যায়। রাইট, ঠিক আছে, আমি আইসিবির সাথে কথা বলে দেখি এটা চেঞ্জ করা যায় কিনা। বাট 7টাতে আইসিবি চেঞ্জ করবেন, আইসিবি হয়তো ওই এটা সবার 7টাতে শুরু হয়তো, এটা চেঞ্জ করার সুযোগ নেই। ঠিক আছে, আপনাদের আমি 2টা অ্যাসাইনমেন্ট দিব, এটা একটু আপনারা কাইন্ডলি করেন। এটা ইকুয়েশন নিয়ে, আর জার্নালটাও দিবে এডিশনাল, এটা আপনাদের তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, জার্নাল এবং ইকুয়েশন একটু বাসায় করেন। হ্যাঁ, করার পরে আমাকে একটু কাজ করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো না? জি স্যার স্যার। আপনার পাওয়া যাবে স্যার? হ্যাঁ, করা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা তাহলে কিভাবে দিবেন, এটা একটা মেল দিলে, একটা মেলের নিচে দিয়ে, ঠিক আছে, আমি পরে। সিআর কে দিয়ে দেন স্যার, সিআর। হ্যাঁ, ঠিক আছে, শেয়ার করেন, শেয়ার করে এটা আমাকে দেন। হ্যাঁ, আমাকে মেলে দিয়ে দিন। স্যার ওইটা জিপ ফাইল করে দিলে হবে এখন স্যার? হ্যাঁ, জিপেল করে দিয়ে, ঠিক আছে, রাইট। এটা হ্যাঁ, মেল হলে আমার এই চেইন মেলে আছে এখানে, চেইন মেলে আছে এখানে, দেখেন মাসুম গাজী নামে আসছে, এই যে চেইন মেলের মধ্যে মাসুম গাজী 613, মাসুম গাজী 613@gmail.com এখানে দেওয়া আছে, দেখেন। বা স্যার দেওয়া আপনার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেও মনে হয় ভালো হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি তাহলে সিআর হলো স্যার সাজ্জাদ আর মুজাহিদ। সাজ্জাদ আর মুজাহিদ। আচ্ছা, সাজ্জাদ আর মুজাহিদকে আমি মেল করে দিব, তাহলে ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি অ্যাসাইনমেন্টটা একটু ভালো করে করেন, তাহলে ভালো করবেন আশা রাখি। হ্যাঁ স্যার আপনার সাথে এমনি একটু পার্সোনালি যোগাযোগ করা যাবে স্যার, কোনো সমস্যা হইলে? সমস্যা হলে যোগাযোগ